আমরা অ্যাজ এ নর্মাল পার্সন আমরা কি দেখি লিফট মানে উপর যাই নিচে আসে, বাট হোয়াট ইজ দ্য রিয়ালিটি বিহাইন্ড দোজ এলিভেটর ডোরস? টেল আস. Millions of people are using our elevators every day, each day, and we are bound to keep them safe. একটা ফাট করে তোমার বাড়িতে একটা থান্ডারস্টর্মে একটা থান্ডার পড়লো, সে বাজ পড়লো, পুরো ওপরে ধরো তুমি সেই সময় লিফটটা ইউজ করছো, কোনো কারণে কন্ট্রোল প্যানেলটা চলে গেল, তো লিফটটা মাঝখানে আটকে যাবে, বাজ পড়ে তোমার টিভিও চলে যেতে পারে. তো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট. যত বিল্ডার্স আছে তারা আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে, কারণ তারা এগুলো রোজ ফেস করে. তুমি একটা লেম্যান হয়ে একটা কিছু মাল ইম্পোর্ট করে এনে একটা লেবার দিয়ে লাগিয়ে দিলে, দ্যাট ইজ ভেরি রিস্কি. এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে তোমাকে খুব টেক স্যাভি হতে হবে, এবং ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট নলেজ to be in this industry, because but it is not about that. It is not about that. The main industry is about exactly. You have to understand that. A slight power jerk or ekটু jerk হলে we get super scared. But is there anything that one should do or one shouldn't do যখন এরকম কোনো সিচুয়েশন হয়? Hi, this is Amitashri. Welcome to Tales and Talks, powered by Hillman Group. So, every single day, we step into a lift, press a button, and within seconds, we are somewhere else. But have you ever stopped to think about what really goes behind that smooth ride? Who builds it, how it is made, and what happens when you want one in your own home? Today, we are joined by a man who has spent years moving people, quite literally. Anirban Sen, MD and CEO of PowerCab Lifts. From manufacturing floors to multi-story dreams, he has seen the entire journey of how an elevator is imagined, built, and trusted by millions. Hi Anirban, welcome to Tales and Talks. Hi Amy. How are you? I'm doing good. Finally, after a long time, we are meeting and After we are doing this time. podcast. Yeah, yes, we are doing this. How excited are you? খুব excited. খুব excited. But তুমি a bit nervous too. হ্যাঁ, আমি ওটাই আসছিলাম. তুমি নাকি বলেছো তুমি ক্যামেরা শাই, বাট দেখে তো মনে হয় না তোমাকে যে তুমি ক্যামেরা শাই. না, আমি একটু ক্যামেরা শাই. ঠিক আছে, তুমি ভুলে যাও কি ক্যামেরা আছে এখানে. এখন আমি আর তুমি আড্ডা মারবো বেসিক্যালি. Obviously done. আর বলো, লাইফে কি চলছে? Life is good. A bit stressful. কারণ at the end of the day we are businessmen. তো আমাদের জীবনে যদি স্ট্রেস না থাকে আর কি থাকবে? কিন্তু সবাই তো বলে কি বিজনেস যারা চাকরি করে তাদের বেশি স্ট্রেস. না, এটা একটু তুমি ডিকোড করো আজকে. This is a very wrong perception. ঠিক আছে, চাকরি, হ্যাঁ অবভিয়াসলি আমি একদমই এটাকে জাজ করব না যারা চাকরি করে কি তাদের জীবনে খুব কম স্ট্রেস আছে, আমি এটাকে একদমই জাজ করব না. অবভিয়াসলি হ্যাঁ, তাদেরকে ডে টু ডে যে ওয়ার্কগুলো থাকে সেগুলো করতেই হয়, বাট আমাদেরটা না ইটস এ লট মোর স্ট্রেসফুল. এটা আমার পয়েন্ট অফ ভিউ, দিস ইজ মাই পিওভি. I guess the grass is always greener on the other side. Yeah, it is, but আমাদের স্ট্রেসটা না অন্যরকমে. আমাদের উপরে ধরো পুরো ওয়ার্কফোর্সটা আমাদের উপর ডিপেন্ডেন্ট. 100 জন, 200 জন, 500 জন, যতজন আছে, যত ওয়ার্কফোর্স আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা আমাদের মুখের দিকেই চেয়ে আছে. আর তাদের সাথে এবং তাদের পুরো ফ্যামিলি সবাই অ্যাটাচড. ওই একটা লেবার বা ওয়ার্কারের সাথে তার পুরো ফ্যামিলি অ্যাটাচড, অ্যান্ড দে আর অল ডিপেন্ডেন্ট আপন আস. কি আমরা যদি না ভালো করি তাহলে ওদের লাইফে ভালো হবে না. অ্যান্ড আই বিলিভ কি আমি গ্রো করব, আমার সাথে যারা আছে আমি সবাইকে নিয়ে গ্রো করব. It should be a collective and collaborative Exactly growth. my point. Exactly. No, very nice. And I guess at the end of the time একটা satisfaction হয় না that you are actually helping people living their life. Yeah. It is another definitely a it very feels good. মানে ধরো আমি জীবনে কোনো একটা অ্যাচিভমেন্ট হলো আমার, বা আমি একটা কোনো ম্যাটেরিয়ালিস্টিক কিছু কিনলাম, লেট ইট বি আ কার, ঠিক আছে, আমি যদি দেখি আমার সাথে যে আছে সেও জীবনে গ্রো করছে, আমার আন্ডারে যে কাজ করছে সে বাড়ি করলো বা সেও একটা গাড়ি কিনলো, it is very মানে heartwarming. It is very heartwarming. Absolutely. I feel so good. I feel and so blessed. good seeing this. Yeah. So Anirban, tumi to I guess you are the only son. Yeah, the only son. So that's a lot more stressful. I totally agree on that because I That's am a the lot only more child stressful too. So মানে
প্রত্যেকটা মারও আমি খাবো, প্রত্যেকটা বকাও আমি খাবো, কিন্তু প্রত্যেকটা ভালোবাসাও আমি খাবো। আই গেস দ্যাট হ্যাজ টু সাইডস অফ দ্য কয়েন। ভালোবাসাটা কমই পাওয়া যায়, বকাটা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, কেউ থাকলে আরেকজন সিবলিং থাকলে সেটা শেয়ার হয়ে যায়, গেটস ডিভাইডেড। yeah, but I guess attention to everything, you are the sole center of attraction to your parents' eyes, I believe that. No, they are a lot more dependent on me too, Absolutely. because they have grown old, so I'm the only son, and অনেক কাঁধের উপর অনেক বোঝা কি যে না, I have to look after all the the parameters, businesses, yes, all the all the businesses, verticals. all the parameters, আর বাড়ির সবাইকেও ভালো রাখতে হবে। মানে হয় না, রেসপন্সিবিলিটি বয়সের সাথে অনেকটাই বেড়ে যায়, অনেকটাই। অ্যান্ড বাবা একটা টাইমে জিরো থেকে আজ এখানে এসছে, ফ্রম স্ক্র্যাচ। উই ডিডন্ট হ্যাড এনিথিং, উই জাস্ট হ্যাড 100 স্কোয়ার ফিট রুম যেখানে আমরা থাকতাম, যেখানে আমার জন্ম। অ্যান্ড ইট ওয়াজ, ওপরটা অ্যাসবেস্টাস ছিল, ঠিক আছে। সো আমার যেটা শোনা কথা, আমি তখন অনেক ছোট, বাবা রোজ রাত্রে এসে অ্যাসবেস্টারে উঠে জল দিত যাতে আমার মাথায় ঘামাচি না হয়, মানে ইচিংয়ের প্রবলেম না হয়। যা হয়েছে করেছে, মানুষটা খেটে করেছে এই বয়সে এসে। আর আমি সাপোর্ট করছি সিন্স 2011। বাবার একটা বড় বাইপাস সার্জারি হয়, তারপর থেকে আই জয়েন্ড দ্য বিজনেস। অ্যান্ড আই ওয়াজ অ্যাবাউট টু গো টু সিডনি Okay. ফর MBAs। আমার কল লেটারও চলে এসেছিলো, বাট আমি যেতে পারিনি জাস্ট বিকজ বাবার হার্ট অ্যাটাকটা হয়ে যায়। তো তারপর থেকে আই জয়েন্ড, বাট আমার ইচ্ছে ছিল না এত আর্লি এজে ব্যবসাটা জয়েন করার, বাট Situations. হ্যাঁ, সিচুয়েশন। তো তুমি যখন যেহেতু বলে জিনিসটা পুরো স্ক্র্যাচ থেকে শুরু হয়েছে, তুমি দেখেছো তোমার Yeah. বাবা কতটা এটার মধ্যে কতটা এসছে। হার্ড ওয়ার্ক, কতটা Exactly. এফর্ট আছে এর মধ্যে। So tell me, what was the turning point in your business? And first, before that, let's give an introductory of your business, what it is. Let's the audience know what it is about. The mother business which we are into, it is, the brand name is Power Cab. We manufacture elevators and escalators all over Eastern India. We have our products in entire Eastern India and outside India too, in some of the SAARC countries too, in Bhutan, in Nepal, etc. And we have more than 6,200 successful installations. And the major parties, we have 0 accidents till date. Since 1991, it's been more than 34 years, and there we have, মানে আমরা সবসময় এটাই চেষ্টা করেছি কি মানুষকে সেফ রাখার। 0 accidents recorded with the government till date. Wow, that is a huge thing. That's a huge thing. তো আমাকে একটা কথা বল, when we are talking about escalators, lift, আমরা as a normal person, আমরা কি দেখি লিফট মানে উপর যায় নিচে আসে, but what is the reality behind those elevator doors? Tell us. না, তো আমরাও মানুষকে এটাই বলি, মানে আমি যখন ইন্ট্রোডাকশন দিই আমি কোথাও গিয়ে জোভিয়ালি, তখন আমি এটাই বলি যে আমি মানুষকে ওপরে তুলি আর নিচে নামাই, এটাই আমার কাজ, ঠিক আছে। তো তখন লোকে যখন জিজ্ঞেস করে মানে, তখন আমি বলি উই আর ইনটু এলিভেটার্স, উই ম্যানুফ্যাকচার এলিভেটার্স অ্যান্ড উই সেল দেম। তো এটা আমি যেভাবে এটাকে দেখি না, মানে আমার নজরিয়াটা একটু আলাদা। Millions of people are using our elevators every day, each day, and we are bound to keep them safe, ঠিক আছে। এটা আমাদের সবার আগে, মানে ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে বিফোর ফ্যামিলি। আমি এটা কনসিডার করি কি আমার ফ্যামিলির আগেও আমার লিফট যারা চড়ছে তারা যেন সবসময় সেফ থাকে। মানে দেখো, লিফট তুমি গাড়িও যদি কেনো, তুমি রাস্তায় বার করো, ইট উইল ব্রেক ডাউন অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম। হতেই পারে, সেটা শোরুম থেকে বেরিয়েও হতে পারে। You cannot control it, because it's a machine. You cannot control, it's a machine. এটা হতেই পারে, and for that we have a separate maintenance team, and for that we have entire separate setup যেখানে লিফট যদি ব্রেকডাউন হয় বা কিছু হয় তার জন্য we have support, same day support too, ঠিক আছে। বাট মানে আজকাল যেটা হয়েছে মেজরলি কি হয়েছে না, আগে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব নিশ ইন্ডাস্ট্রি ছিল একটা। যখন আমরা স্টার্ট করেছিলাম 91-এ, তখন খুব কম কম্পিটিটার্স ছিল, খুব রেয়ার, মানে দেয়ার ওয়ার অনলি বিগ প্লেয়ার্স, MNCs, মাল্টিন্যাশনালস লাইক ওটিস, কোনে, দে আর মাল্টিন্যাশনালস। অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ডসে খুব কম প্লেয়ার্স ছিল, কারণ এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে তোমাকে খুব টেক স্যাভি হতে হবে, এবং ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট নলেজ
টু বি ইন দিস ইন্ডাস্ট্রি, বিকজ তুমি একটা লেম্যান হয়ে একটা কিছু মাল ইম্পোর্ট করে এনে একটা লেবার দিয়ে লাগিয়ে দিলে দ্যাট ইজ মানে রিস্কি। দ্যাট ইজ ভেরি রিস্কি। তো আজকাল জায়গাটা এরকম জায়গাতেই চলে এসছে, এখন ইট ইজ ইজিলি অ্যাভেলেবল, একটা লিফটের কিট খুব ইজিলি অ্যাভেলেবল, ইউ ক্যান ইম্পোর্ট ইট অ্যান্ড ইউ ক্যান হায়ার আ কন্ট্রাক্টর ওর লেবার অ্যান্ড ইউ ক্যান ইনস্টল ইট, যেটা মেজরলি সব লোকাল এখন মানে এরিয়াতে ছোটো ছোটো লিফটার কোম্পানি খুলে গেছে যারা এগুলো করছে। যত বিল্ডার্স আছে তারা আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে, কারণ তারা এগুলো রোজ ফেস করে। তো এখানে মেজরলি কি হয় না, লোকাল ব্র্যান্ডসের ক্ষেত্রে আমি কারোর নাম নিচ্ছি না, বাট উই হ্যাভ ফেসড মানে সিভিয়ার ইস্যুস। মানে আমাদের কিছু ক্লায়েন্টস আছে যারা ধরো আমাদের কাছে একসময় এসে বলেছে যে আমার এই সলিউশনটা চাই, তো এটার প্রাইস আমরা যখন এই কোট করেছি ধরো সার্টেন ফিগার, তো তারপরে সে বলছে যে না আমি এটা 1 লাখ টাকা কম পাচ্ছি বাইরে কোথাও, তাহলে টেক ইট ফ্রম দেম। তখন আমি ওনাকে একটাই কথা বলেছিলাম যে আপনাকে আমার কাছে আসতে হবে, কিছুদিন পরে হলেও আপনাকে আমার কাছে, নাহলে কোনো ভালো ব্র্যান্ড, কোনো ভালো ইন্ডিয়ান ব্র্যান্ডের কাছে আপনাকে আসতেই হবে। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড। After 7 months, that guy turned up and said, কি যে দাদা আমি তো 3 লাখ টাকা দিয়েছিলাম, বাট কোনো কাজই হয়নি, তাকে আমি খুঁজে পাচ্ছি না, they have vanished. তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই প্রজেক্টটা আমরা ফিনিশ করলাম। তো এরকম খালি এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম হান্ড্রেডস অফ প্রজেক্টস আছে যেগুলো আমরা ইনকমপ্লিট থেকে ফিনিশ করেছি। তো এই যে লোকাল ব্র্যান্ডসদের এই একটা নেগলিজেন্স আছে, এবং ওদের কাছে কি আছে যে ইটস আ ওয়ান টাইম বিজনেস, আই এম সেলিং দ্য প্রোডাক্ট, আই এম গেইনিং দ্য মানি, দ্য প্রফিট অ্যামাউন্ট, অ্যান্ড আই এম লিভিং। But it is not about that. It is not about that. The main industry is about after sales. After sales, exactly. You have to understand that. After sales is the main business. If you are keeping people safe for 20 years, and if people they are realizing at a certain point of time যে না this brand is trustable, এদেরকে ট্রাস্ট করা যায়, হ্যাঁ এদেরকে ফোন করলে হয়তো একদিন ডিলে হচ্ছে কিন্তু লোক আসছে, they will show up. They will show up. আর আমরা চেষ্টা করি সবসময় সকাল 10টা থেকে সকাল 12টা, মানে ফ্রম মর্নিং 10 টু মর্নিং 12 যত ব্রেকডাউন কলস আসে উই অ্যাটেন্ড দেম ইমিডিয়েটলি অন দ্য সেম ডে। অ্যান্ড যেগুলো 12-এর পর আসে, যদি টেকনিশিয়ান ওই এরিয়াতে থাকে উই ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম অন দ্য ভেরি সেম ডে, আদারওয়াইজ হোয়াট উই ডু নেক্সট ডে মর্নিং, মানে within 24 hours your problem will be solved. An emergency is treated as an emergency basically. Yeah, it is an emergency. Right. But lift না as such, আমি তোমাকে বলছি এটা লোকের খুব ভুল ধারণা, এই যে কেউ আটকে গেলে it is an emergency. It is not at all an emergency. কারণ আমি বলছি if it's অনেক রকমের লিফট হয়, তো সবাই তো জানে না। if it's a collapsible door lift, মানে বাড়ির যেমন collapsible gate হয়, যেটা আগেকার আমরা দেখতাম, এক্স্যাক্টলি, যেটা মেজরলি সবাই দেখে, মানে এখন আর হয়তো দেখে না, আজ থেকে 10 বছর আগে অবধিও দেখতো, মানে সব বাড়িতে ওটাই লাগানো থাকতো। অটো ডোর ওয়াজ ভেরি রেয়ার, ঠিক আছে, সেন্টার ওপেনিং অটো ডোর ওয়াজ ভেরি রেয়ার। তো ওই কোলাপসেবল ডোরে কি হয় না, ইউ ওয়ন্ট ফিল সাফোকেটেড, বিকজ তুমি মাঝখানে আটকালেও তুমি বাইরেটা দেখতে পাচ্ছ, ভেতরটা দেখতে পাচ্ছ, তুমি চেঁচালেও তোমার আওয়াজ সারা বিল্ডিংয়ে সবাই শুনতে পাচ্ছে, তো ইট ইজ ভেরি নর্মাল। তো ইট ইজ নট এট অল অ্যান এমার্জেন্সি। আর লিফটে না ডেমো দেওয়া থাকে, মানে ধরো যেদিন তোমাকে লিফটটা, ধরো তুমি ইউ পারচেজ দ্য লিফট, ঠিক আছে, তো তোমায় যখন হ্যান্ড ওভার করা হচ্ছে প্রোডাক্টটা, তোমাকে একটা থরো ডেমো দেওয়া হবে যে তুমি ধরো যদি মাঝখানে আটকে যাও, দের ইজ এ কি, প্রত্যেকটা ফ্লোরে দের ইজ আ কি পয়েন্ট, ইউ হ্যাভ টু ইনসার্ট দ্যাট কি অ্যান্ড দ্য ডোর উইল ওপেন। ও ওকে, আচ্ছা। হ্যাঁ, যদি লিফটটা দুটো ফ্লোরের মাঝখানে আটকে যায়, ধরো লিফটটা এটা ধরো তোমার একটা ফ্লোর, সেই ফ্লোর থেকে লিফটটা এতটা উপরে আছে, সো ইউ ইনসার্ট দ্য কি অ্যান্ড দ্য ডোর উইল ওপেন, you can come down. Okay. You can come down. Achha. And if it is a bit high, মানে একটু উপরে আটকে গেছে, দুটো ফ্লোরের মাঝখানে স্টাক হয়ে গেছে, তখন there is a mechanism in the machine room where the machine is installed. উপরে there is a mechanism, you just have to pull a lever and rotate the flywheel and the lift will come down. ওকে, সো এটা কি শুধু কোলাপসেবল এর জন্য নাকি এটা অটো ডোরের জন্য? অটো ডোরের জন্য। it is as easy মানে as peanuts, it is very easy. বাট এই একটা ভয় যেটা আছে, এই ভয়টা না লোকে না, এটা একটা মানে ওদের মধ্যে ঢুকে গেছে, মানে দে আর নট
প্রপারলি ওদেরকে শেখানো হয় না জিনিসটা, প্রপারলি এডুকেটই করা হয় না যে লিফটটা ইজ নট ভয় পাওয়ার জিনিস। ইট ক্যান হ্যাপেন গাড়ি। আই রিমেম্বার মানে আমার সাথে হয়েছিল মানে আ স্লাইট পাওয়ার জার্ক আর একটু জার্ক হলে উই গেট সুপার স্কেয়ার্ড, বাট ইজ দ্যার এনিথিং দ্যাট ওয়ান শুড ডু অর ওয়ান শুডেন্ট ডু যখন এরকম কোনো সিচুয়েশন হয়? Yeah, there are certain norms যেটা করা উচিত। ফার্স্টে লিফটে একটা এমার্জেন্সি অ্যালার্ম দেওয়া থাকে, you have to press that alarm so that the caretaker or the operator, প্রথম কথা লিফট অপারেটর ছাড়া ইউজই করা উচিত না। ইট শুড বি দেয়ার ম্যান্ডেটরি। এর পেছনে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ করি মেজরলি, তাই জন্য বলছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, তার একটা আলাদা লিফটের ডিপার্টমেন্ট আছে যেটা ইট ইজ আন্ডার ডাইরেক্টরেট অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে? তো তার সেপারেট চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর আছে এবং আরও এরিয়া ইন্সপেক্টরস আছে, ডেপুটি চিফ আছে, সবাই আছে। ওয়েন ইউ ইনস্টল আ লিফট you need to have a license for that lift, for that certain lift, and for that ওই যে তোমার এরিয়া ইন্সপেক্টর হবে, সেটা চিফ হোক, ডেপুটি চিফ হোক, যেই হোক, they'll come, they'll inspect thoroughly। হ্যাঁ, মানে গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট when it comes to elevators, বিকজ ইট মানে মানুষের জীবন ডিপেন্ড করছে এটার উপর। যদি বাই চান্স ওপর থেকে একটা লিফট কিছু হয়ে নিচে পড়ে, it's very tragic। তো গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট, মানে এই ব্যাপারে দে আর ভেরি স্ট্রিক্ট। সো দে উইল কাম, দে উইল থরলি ইন্সপেক্ট দ্য লিফট, দে উইল চেক অল দ্য সেফটি মেজার্স। অনেক রকমের সেফটি ডিভাইস থাকে, সেগুলো চেক করা হয়, এভরিথিং, সব পয়েন্ট অফ ভিউ থেকে পুরো জিনিসগুলো চেক করা হয়। চেক করার পরে দে সার্টিফাই অ্যান্ড দেন দ্য ওনার গেটস দ্য লাইসেন্স। অ্যান্ড ইট ইজ ইন আওয়ার পার্ট, উই হেল্প দ্য ওনার অ্যাক্রস দ্য এন্টায়ার ইন্সপেকশন প্রসেস। আমরাই হেল্প করে দিই পুরোটা, ওনারের কোনো হেডেক থাকে না সেভাবে। এবং এইটা কেন আমি বলছি, কারণ গভর্নমেন্টের এই যে চেকিং পুরো এন্টায়ার প্রসেসটা, এটার পেছনে না যে লাইসেন্সটা ইস্যু করা হয় আফটার দ্যাট, সেই লাইসেন্সটায় ক্লিয়ারলি ওখানে অনেক নর্মস থাকে যেগুলো লেখা থাকে যে না, ইউ হ্যাভ টু হ্যাভ আ অপারেটর। বাকি আরও যা নর্মস থাকে, তুমি লিফটের গায়ে লিন করতে পারবে না, লিফটের কোনো ওয়ালে, যেটা মানে যেটা তুমি বেশিরভাগ শপিং মলসে গেলেই দেখবে লোক এরকম লিন করে দাঁড়িয়ে আছে বা গল্প করছে, কথা বলছে, উইচ ইজ নট এট অল নর্মাল, এটা করা উচিত না, ঠিক আছে? তো এরকম প্রচুর নর্মস থাকে, তো সেইগুলো মেনটেন করে তুমি যদি লিফটটাকে অপারেট করো, তাহলে তোমার কোনো প্রবলেমই হবে না। আর তুমি যখন আটকে যাচ্ছ, তখন প্যানিক না করে তুমি যদি অ্যালার্মটা মারো, অপারেটর যদি থাকে, প্রথম কথা তোমার কোনো হেডেকই নেই, কারণ হিল স্ট্রেটলি গো আপ or insert the key and open the door and he'll pull you out, or he'll go upstairs and just rotate the flywheel and he'll bring you down. But আমি জানতে চাই নির্বাণ, when this lift stops, what is that technically কি হয়, টেকনিক্যালি এটা কেন এটা হয়? দেখো, টেকনিক্যালি না, লিফটের ভেতরে যে শ্যাফটের ভেতরে লিফটে ইনস্টল থাকে, সেখানে অনেক সেন্সার্স থাকে, লটস অ্যান্ড লটস অফ সেন্সার্স, ঠিক আছে? এবার কোনো একটা, দে আর অল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, সার্ভিসে যাচ্ছে, রুটিন সার্ভিসে চেক করছে, well and good, but কোন সময় it malfunctions, you cannot judge, ওটা তোমার হাতেই নেই। তুমি ধরো আজকে একটা নতুন সেন্সর ইনস্টল করলে, ধরো একটা সেন্সর খারাপ হলো, তুমি একটা নতুন সেন্সর আজকে ইনস্টল করলে, ইট ক্যান গো ডাউন দ্য ভেরি নেক্সট ডে, ইউ ক্যানট জাজ। মানে এই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল কিছু কম্পোনেন্টস আছে না, যেগুলোতে ইউ হ্যাভ নো কন্ট্রোল। মেকানিক্যালে তবু আছে, ইলেকট্রিক্যালি ইউ হ্যাভ নো কন্ট্রোল, ধরো একটা ফাট করে তোমার বাড়িতে একটা থান্ডারস্টর্মে একটা থান্ডার পড়লো, সে বাজ পড়লো, ঠিক আছে, পুরো ওপরে, ধরো তুমি সেই সময় লিফটটা ইউজ করছো, কোনো কারণে কন্ট্রোল প্যানেলটা চলে গেল, তো লিফটটা মাঝখানে আটকে যাবে, বাজ পড়ে তোমার টিভিও চলে যেতে পারে। তো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এরকমই না, কিছু কিছু জিনিস আছে, ব্রেকডাউনস ম্যানুয়াল ডোরে জেনারেলি, কোল্যাপসেবল গেটে কি হয় না, ব্রেকডাউনসগুলো, ধরো আমি ভালো মুডে আছি, তুমি খুব খারাপ মুডে আছো, তো আমি গেটটা নর্মালি দিলাম, তোমার মুড ঠিক নেই, তুমি গেটটা ব্যাং করে দিয়ে চলে গেলে। জেনারেলি ডেলিভারি বয়েজ এবং যারা নর্মালি হয়, তারাও অনেক প্রেশারে থাকে, সারাদিন 1000টা ডেলিভারি করে, তো ওই সময় না তাদেরও মাথার ঠিক থাকে না সবসময়, তো ওই সময় গেট ফেটগুলো ঠিক করে প্রপারলি বন্ধ করে না, তো তার জন্য ব্রেকডাউন হয়। কিন্তু অটো ডোরে ব্রেকডাউনটা অত হয় না, কারণ ওটা নিজে থেকে ডোরটা অপারেট করে, জাস্ট ইউ প্রেস আ বাটন অ্যান্ড দ্য ডোর উইল ওপেন অ্যান্ড ক্লোজ, মানে ওটা নিজে থেকে হচ্ছে, তো এখানে কারুর হস্তক্ষেপ নেই এর মধ্যে, সুতরাং অটোমেটিক, তো এখানে ব্রেকডাউনটা অনেক কম হয়। আর আমি যে লিফটগুলোর কথা এতক্ষণ বলছিলাম যে এনিওয়ান ক্যান ব্রিং দেম ডাউন, সেটা হচ্ছে মেশিন রুম লিফট। তো ইউ হ্যাভ টু হ্যাভ আ মেশিন রুম ফর দ্যাট, যেটা এতদিন কনসেপ্টে ছিল, বাট এখন নতুন একটা কনসেপ্ট এসছে, এটাকে বলে মেশিন রুম লেস এলিভেটার্স। তো
তো for that you have to have operator. Without that you shouldn't use a MRL lift because ওখানে কি হয় না তোমার ওপরে একদম শ্যাফটের ওপরে না মেশিনটা একটা নেকেড শ্যাফটের ভেতরে বসানো থাকে, ইউ ক্যানট অ্যাক্সেস দ্যাট মেশিন, সো ফর দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ অপারেটর, আদারওয়াইজ ইউ শুডন্ট ইউজ অ্যান এমআরএল লিফট, দ্যাটস মাই সাজেশন। অ্যান্ড গভর্নমেন্টও এটাই বলছে যে গভর্নমেন্ট তো বলছে কোনো লিফটই অপারেটর ছাড়া তোমার ইউজ করা উচিত না, বাট বেশিরভাগ জায়গায় মানে না লোকজন এটা, আর যার জন্য এই ব্রেকডাউনসগুলো রাইজ করে, যার জন্য এই কিছু কিছু প্রবলেমস হয়, লোকে এই প্যানিক করে, ভয় পায়। একটা থরলি টেকনিক্যাল অপারেটর যদি ওখানে থাকে, তুমি যদি আটকে যাও তো তোমার কোনো সমস্যাই নেই। ঠিক কথা, কিসের সমস্যা? ইল বি মানে তুমি মাটিতে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে ইল বি ডাউন। বাট অনির্বাণ, আই হ্যাভ আ কোয়েশ্চেন আউট হিয়ার। 10-15 বছর আগে আমরা যখন দেখতাম, we used to see lifts and elevators are meant for high rises or buildings or apartments, but these days we see even it is in now bungalows, villas. So what do you think out here, this sudden shift, is it because of luxury, convenient, or it's a necessity? It is because লোকের কাছে এখন প্রচুর পয়সা আছে। It is because লোকের কাছে এখন প্রচুর পয়সা আছে। আগে ছিল কি, আগে লিফট ওয়াজ আ লাক্সারি, এখন লিফট ইজ আ নেসেসিটি। ঠিক আছে, আগে ঠিক ছিল, মানে ধরো আগে একটা সময় অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইমে গাড়ি কেনাটাও ওয়াজ আ লাক্সারি, এখন কিন্তু গাড়িটাও ইজ আ নেসেসিটি। বাড়িতে টিভি থাকা মানে আমি যখন শুনেছি আমার বাবা মায়ের থেকে গল্প, তো 70s 80s কথা বলছি, তখন একটা বাড়িতে যদি টিভি থাকতো না, পাড়ার সব লোক এসে ওখানে টিভি দেখতো। মানে এখন তুমি টিভিটা তো ছেড়ে দাও, ওটা তো মোবাইলে টিভি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, লিফট ইজ আ নেসেসিটি। এখন তোমার বাড়িতে বয়স্ক, এখন মেজর যেটা প্রবলেম হয় না, বয়স্ক বাবা আমাদের কি হয়, নিয়ের প্রবলেম থাকে, জয়েন্ট পেন, নিয়ের সমস্যা, ওই নি ট্রান্সপ্লান্ট এইসব থাকে, তো সেখানে না সেগুলোর জন্যই তাদের ছেলেমেয়েরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, স্বাভাবিক আমার বাবা মা হলে আমিও লাগাবো, তো পয়সাটা তো আছে, ইকোনমি ভালো হয়ে গেছে, তার জন্যই লোকের কাছে পয়সাও আছে, লোকে ইনস্টলও করছে। তো মেজর শিফটটা এই কারণেই হয়েছে কি, হেলথ প্রবলেমস লোকের প্রচুর বেড়ে গেছে এখন, আগে ছিল না এত হেলথ প্রবলেমস, লাইফস্টাইলের জন্য এন্টায়ার লাইফস্টাইলটাই লোকের চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এত হেলথ প্রবলেমস, তো তার জন্যই লিফট, আর কিছু না। বাট অনির্বাণ, আমি এটা একদম এগ্রি করি, বিকজ আমি আমার বাড়িতে দেখি মাই in-laws are very aged, so ওনাদের হেলথ প্রবলেম থাকে, তখন কোনো এমার্জেন্সির সময় পিপল হ্যাভ টু ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। তো এইসব বাড়িতে যেগুলো ইটস অলরেডি বিল্ট অ্যান্ড দের ইজ নো প্রভিশন ফর লিফট স্পেসেস, হাউ ডু ইউ সাজেস্ট দ্যাট, হাউ ক্যান দিস ইনস্টলেশন বি ডান? এক তো দেখতে হবে আগে যে ভেতরে জায়গা আছে কিনা, যদি জায়গা না থাকে তাহলে উই ডু ইট ফ্রম আউটসাইড, ইট ক্যান বি ডান, দের ইজ নো সাচ হার্ড অ্যান্ড ফাস্ট রুল কি হবে না, ইট ক্যান বি ডান। আমরা করেওছি প্রচুর এরকম প্রজেক্ট, সেখানে বিল্ডিং কনস্ট্রাক্ট হয়ে গেছে, বিল্ডিংয়ের বয়স প্রায় 25 বছর, কিন্তু সেখানে অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে তারা লিফট ইনস্টল করছে, করেওছি, আমরা প্রচুর করেছি। এবং একটা বাংলো আমি রিসেন্টলি বলছি, আমি ক্লায়েন্টের নামও নিচ্ছি, ক্লায়েন্টের নাম হচ্ছে হিমাংশু ক্ষেত্রী, ওরা দে আর ইনটু রোডওয়েজ, মানে দি কনস্ট্রাক্ট হাইওয়েজ, তো ওদের একটা বাংলো ওরা রিসেন্টলি পারচেস করে, ওটা হচ্ছে রোল্যান্ড রোতে। তো ওটা করার পরে ওরা কনস্ট্রাক্টেড বাংলোই পারচেস করেছিল, তো কনস্ট্রাক্টেড বাংলোটা পারচেস করার পরে দেখলো লিফটের যে শ্যাফটটা আছে, দ্যাট ইজ আ ভেরি অড শ্যাফট, মানে যে বিল্ডার বানিয়েছিল, মানে ওখানে লিফট হওয়া ইজ মানে নেক্সট টু ইম্পসিবল। শ্যাফট তো রয়েছে কিন্তু লিফট হওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। শ্যাফট লাইক অ্যাজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। শ্যাফট মানে যেটার ভেতর দিয়ে লিফটটা ওঠানামা করছে, মানে লিফটটা উঠতে গেলে তোমাকে একটা ক্লোজড একটা জায়গা দিতে হবে যেটার ভেতর থেকে লিফটটা ওঠানামা করবে। ওকে, দ্যাট হলো স্পেসেস, যেটা দ্য হলো স্পেস, যেটা তোমরা হলো স্পেস বলছো, সেটাকে উই কল ইট টেকনিক্যালি আ লিফট শ্যাফট। ঠিক আছে, তো সেখানটা এতটাই ছোট ছিল ওটা যে দে হ্যাভ কল্ড সেভারাল এমএনসিস অ্যান্ড অল দ্য ইন্ডিয়ান ব্র্যান্ডস, বাট কেউ ওটাকে সাকসেসফুল করতে পারেনি, বলেছে আমরা পারবো না। এটা ক্লায়েন্টেরই টেস্টিমোনিয়াল, আমার না। ইনফ্যাক্ট উই অলসো হ্যাভ দ্যাট ভিডিও ইন আওয়ার ফেসবুক পেজ। তো সেখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে সামহাউ মানে ম্যানেজড, আমাদের কাছে এলো, দে সামহাউ রিচড আস, অ্যান্ড মি অ্যান্ড মাই ফাদার উই বোথ ওয়েন্ট দেয়ার অ্যাট দ্য সাইট, and after a lot of discussions and analysis and everything, we finally made it successful and the client is very happy, যেখানে he himself মানে উনি নিজে বলেছেন যে আমাকে এটা কেউ করে দিতে পারেনি, বাট এরা করে দিয়েছে successfully, and the lift is running very successfully. We with one breakdown in a year most probably.
That's quite a great success rate আমি বলবো। হ্যাঁ, one breakdown in a year and মানে we are very happy কি আমরা ওনাকে খুশি করতে পেরেছি। ভালো চলছে লিফটটা, খুব তো ভালো চলছে। তো এইটা তো হয়ে গেল যেটা তোমার ধরে নাও শ্যাফট অলরেডি ক্রিয়েটেড ছিল তাই Created, জন্য হ্যাঁ, বাট but যেটা shaft নেই। না যেটা শ্যাফট নেই, বাট হোয়াট অ্যাবাউট হাউসেস উইচ হ্যাজ ভেরি ন্যারো করিডোরস বলো বা ভেরি স্ট্রিনজেন্ট স্টেয়ারকেসেস বা শ্যাফট নেই, এইসব বাড়িগুলোর জন্য কি হবে? We can do hydraulic lifts over there. ওকে, হোয়াট We ইজ can do হাইড্রোলিক লিফট? hydraulic lifts যেটা আমি এতক্ষণ কথা বলছিলাম সেটা ছিল আপার ট্র্যাকশন লিফটস, মানে ওটা হচ্ছে একটা মোটর, ধরো একটা কি বলবো, একটা কম্প্যাক্ট মেশিন ইউনিট আছে, আর প্রপার মোটর আছে, একটা গিয়ার আছে, সেটা দিয়ে চলছে, রোপ আছে, সব আছে। বাট হাইড্রোলিকে না, হাইড্রোলিকে ইট ডিপেন্ডস আপন আ ফ্লুইড, ইট রিকোয়ার্স আ ভেরি স্মল স্পেস, আর হ্যাঁ ইটস আ বিট এক্সপেন্সিভ টু, ঠিক আছে, বাট ওটাতে না ইউ ক্যান একজন দুজনের জন্য ইউ ক্যান হ্যাভ আ লিফট। আচ্ছা, ওটা হয় হ্যাঁ, পসিবল। ওটা ভেতর থেকেও পসিবল, বাইরে থেকেও পসিবল। And what is this new thing? I don't know what is the technical term. Staircase এর যে আমাদের যে রেলিংটা থাকে না না, ওখানে- ইটস আ ভেরি ওল্ড টার্ম যেটা তুমি বলছো। হ্যাঁ, ওটা কি মানে I এটা don't এটা know. অনেক আগে থেকেই ছিল। What is that? ইট ইজ ফর disabled persons. আচ্ছা, that is something দ্যাটস আ চেয়ার লিফট। Okay, that's a chair. হ্যাঁ, মানে ওই রেলিং, সিঁড়ির হ্যাঁ। রেলিং এর মধ্যে Right. we install that, Okay. and the person sits over on it and he or she goes up. Goes off. But Anirban, just tell me something now. If today people, if there is someone, let's give it for example, it's me. I want to install a lift. What is the? But I don't know how to start. What is the first step I should do? The first step you should do is you need to call me. After that, right? Absolutely. না, Right. আমি jokes apart, যেটা করতে হবে সেটা হচ্ছে you have to call a proper elevator company, যাদের এক্সপার্টাইজ আছে, যাদের নলেজ আছে, আর দেখতে হবে সেই কোম্পানিটার এক্সিস্টেন্স কত বছর। If it does have an existence of 30 to 40 years or more than 20 years, then you should go for it. And তুমি তাদেরকে কল করো, তাদেরকে বলো যে একটা ইঞ্জিনিয়ার পাঠাও আমার বাড়িতে, আমি জায়গাটা দেখাতে চাই, আমার জানতে লাগবে যে এখান থেকে লিফটটা হবে না হবে না দিও। they'll come, they'll measure, they'll do everything and they'll guide you properly যে হ্যাঁ এখানে লিফটটা করা যাবে কি না এবং কোন সলিউশনটা তোমার জন্য বেস্ট, হয় হাইড্রোলিক নাহলে আপার ট্র্যাকশন। জেনারেলি আপার ট্র্যাকশন এলিভেটার্স যেগুলো আমরা মেজরলি করি সেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল প্রজেক্টস, মানে ধরো যত রেসিডেন্সিয়াল হাই রাইজ হয় বা নর্মাল প্রজেক্টস হয়, G+3, 4, 2 নর্মাল যেগুলো 5, 6, 7, 8 হাই রাইজ 10, 11 যাই হোক, সেগুলোতে সব আপার ট্র্যাকশন লিফট লাগে, হাইড্রোলিক লিফটস লাগে না। রেসিডেন্সিয়াল প্রজেক্টসে, কমার্শিয়াল রেসিডেন্সিয়াল যেগুলো হয়, বাইরে রাস্তায় যে কনস্ট্রাকশনগুলো দেখো সেগুলোর কথা বলছি। হাইড্রোলিক লিফটস মেজরলি লাগে হচ্ছে এক্সিস্টিং বিল্ডিংসে, যেখানে জায়গা নেই একদমই, সেখানে ইউ গো ফর হাইড্রোলিক লিফটস। আদারওয়াইজ যদি সেই এক্সিস্টিং বিল্ডিংয়েও যদি জায়গা থেকে থাকে তাহলে আই অলওয়েজ সাজেস্ট কি তুমি আপার ট্র্যাকশন এলিভেটার্সে যাও, বিকজ ইট উইল হ্যাভ আ ভ্যালিড গভর্নমেন্ট লাইসেন্স, ভ্যালিড গভর্নমেন্ট ইন্সপেকশন অ্যান্ড প্রপার আরসিসি শ্যাফট, সেইভাবে লিফটটা ইনস্টল। হাইড্রোলিক লিফটে তো কোনো গভর্নমেন্ট লাইসেন্স লাগে না, Okay. ওটা ইটস জাস্ট আ লিফট, ওতে কোনো তোমার ইটস But ভেরি সেফটির কিন্তু একটা কোয়েশ্চেন সবসময় বিশাল থাকবে। থাকে, বিশাল থাকে। আই অলওয়েজ সাজেস্ট এভরিওয়ান টু গো ফর আপার ট্র্যাকশন। মানে হাইড্রোলিকে কি হয় না, ইউ ডোন্ট হ্যাভ এনি লাইসেন্স, you don't have anything. Anybody can sell it also. Anybody can sell it. You just have to import it Right. and have a contractor to just install it. So traction lift hai na, you have a lot of safety. You have a entire safety mechanism, brakes under the lift. If it free falls, ধরো free fall করছে কোনো কারণে, at a certain speed আছে, সেই স্পিডটা যখনই ক্রস করবে না, automatic the brakes will activate. আচ্ছা। Okay, So you- lot of technicalities are there. lot of technicalities are there মানে ওখানে, আর প্লাস প্রচুর চেকিংস হয় ওটার, প্রচুর। Lot goes under lot of হ্যাঁ, tests তার মানে। হ্যাঁ, মানে ধরো লিফটটা কোনো কারণে ফ্লোরের ওপরে উঠে গেল, ইট ওয়ন্ট গো অ্যাওয়ে মানে স্ট্রেট আপওয়ার্ডস অ্যান্ড ইট ওয়ন্ট ব্যাং, দেয়ার ইজ আ লিমিট, দেয়ার ইজ আ সেন্সর। যখনই ওটা সেন্স করবে কি ফ্লোরের তুমি 5 ইঞ্চ অর 4 ইঞ্চ উপরে উঠে গেছো, ইট উইল অটোমেটিক্যালি স্টপ। অ্যান্ড সেম উইথ ডাউন অলসো, ইফ ইট গোজ ডাউন 4 ইঞ্চ 5 ইঞ্চ নিচে ডাউন গেলে ইট উইল অটোমেটিক্যালি স্টপ, ইট ওয়ন্ট স্ট্রেট গো অ্যান্ড ব্যাং। আচ্ছা, মানে অনেকটাই অনেক technicalities, safety আছে। because of convenience যাদের এখন নেই space, কিছু করার নেই, কিছু জায়গা নেই, ঠিক কথা। কি করবে সে মানুষটা, তাকে ইনস্টল করতে হবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে I will personally, আমার POV, I will suggest কি you go for upper traction traction lifts. any day, কারণ হাইড্রোলিকে
বাই চান্স যদি প্রপারলি ওটা মেনটেন্ড না হয়, there is a lot of risk. আচ্ছা অনির্বাণ, আমাকে একটা কথা বলো, যখন আমরা হসপিটালসে ইউজুয়ালি ম্যাক্সিমাম লিফটস আই গেস বেশিরভাগ ইউটিলাইজ হয় একটা বড় হাই রাইজ প্রজেক্টের ছাড়াও তোমার হসপিটালসে খুব হয়, বাট ইউজুয়ালি উই সি না হসপিটাল লিফটস আর ভেরি স্লো। ওয়াই ইজ ইট দ্যাট স্লো? আস্তে আস্তে টিকিট টিকিট করে যাচ্ছে, ঠিক এটা কেন হয়? না ওরকম কিছু নয়, ডিপেন্ডস। ধরো ওটা তোমার হয়তো তোমার মনে হয় হসপিটালে গিয়ে গিয়ে লিফটটা স্লো, বাট লিফটটা ওরমভাবে স্লো হয় না। হ্যাঁ একটু তো স্লো থাকে, কারণ ওটা বেড লিফট হয় তো লম্বা হয়, ইউ হ্যাভ টু মানে স্ট্রেচারগুলোকে ঢোকাতে হয়, হুইল চেয়ার ঢোকাতে হয়। তো লম্বা লিফটে না দেশ রোপিংয়ের একটা ব্যাপার থাকে, মানে রোপটা যখন যায় নর্মাল লিফটে কী হয়, রোপটা 1:1 যায়, মানে ধরো এরমভাবে রোপটা পাস করে। বাট ওয়েন ইট কামস টু এমআরএল প্রজেক্ট অর ওয়েন ইট কামস টু বেড লিফটস, তখন রোপিংটা অন্যভাবে হয়, অ্যান্ড দ্যাট স্লোজ ডাউন দ্য স্পিড আ বিট, দ্যাট স্লোজ ডাউন দ্য স্পিড। বাট এটা দরকারও, হসপিটাল লিফট বেশি ফাস্ট হওয়া উচিত না, কারণ ইউ হ্যাভ পেশেন্স ইন দেম। সো ওই সময় না দরকার এটা একটু স্লো হওয়া দরকার। আর অনির্বাণ, তুমি তখন আমাকে যেটা বললে দ্যাট ইফ এনিবডি ওয়ান্টস টু ডিসাইড টু ইনস্টল আ লিফট, তুমি তো স্টেপটা বলে। নাও টেল মি সামথিং, ওয়েন অ্যান অর্ডার কামস টু ইয়োর প্লেস, আজকে তুমি একটা লিফটের অর্ডার পেলে, এন্ড লাইক স্টার্টিং টু এন্ড প্রসেসটা কি? দেখো যখন আমরা ফার্স্ট অর্ডার পাই, আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আমরা আগে সাইটটা ভিজিট করাই। ফার্স্ট কাজ, যেদিন অর্ডার হলো দ্য ভেরি নেক্সট ডে দ্য যে সুপারভাইজার আছে আমাদের, হি গোস অ্যান্ড হি ইন্সপেক্টস দ্য সাইট থরোলি। ঠিক আছে, কি কি কাজ ক্লায়েন্টের এন্ডে থাকে? ক্লায়েন্টের এন্ডে থাকে সিভিলের পার্টটা, ধরো সিভিলের যা কাজ থাকে, সেটা ল্যান্ডিং এন্ট্রেন্স হোক কি, লেম্যানরা আমার এই টার্মসগুলো বুঝতে পারবে না, যারা বিল্ডার্স তারা বুঝতে পারবে, বা সিভিলের মানে ইট বালির বেসিক্যালি যা কাজ থাকে, হ্যাঁ সেটা ওরা করে দিতে হবে। আর ইলেকট্রিক্যাল কিছু পয়েন্টস থাকে, যেমন যে মেইন লাইনটা ঢোকে, মেইন 440 পাওয়ার লাইন, সেটাকে ওপর অব্দি তুলে দিতে হয়, সেটা একটা ব্যাপার থাকে। এইগুলো কাজ থাকে, তো এইগুলো আমরা গাইড করে দিই ওদেরকে টাইম টু টাইম। যখনই কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা বিল্ডারের জানতে হলো যে এইটা আমার কি করতে হবে, এরপরে নেক্সট স্টেপ কি, প্রত্যেকবার যতবার কল আসবে মাই টিম উইল গো and they'll guide that concerned person properly, thoroughly, যে এইটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। and we have a site visit report, প্রত্যেকটা ভিজিটে একটা সাইট ভিজিট রিপোর্ট আমাদের কাছে থাকে, একটা ক্লায়েন্টকে দেওয়া হয়, তো যাতে ওর ভেতরে সব লেখা থাকে এরপরে কি করতে হবে, এটার পরে কি করতে হবে। তারপরে যেটা করতে হয় যখন কাজটা স্টার্ট হয়, এবার দে গিভ আস আ টাইম ফ্রেম যে আমাদের এই টাইমের মধ্যে এই লিফটটা লাগবে। এবার মিনিমাম টাইম যেটা আমাদের লাগে সেটা হচ্ছে প্রপারলি যদি আমরা কাজ করি তাহলে 1.5 to 2 months। আচ্ছা, এটা হচ্ছে মিনিমাম টাইম, এটা লাগবেই, কারণ এর ভেতরে ক্লায়েন্টেরও কাজ থাকে এর ভেতরে। তো আমাদের আর ক্লায়েন্টের মিলিয়ে 2 months, আর ম্যাক্সিমাম যদি ধরি আমি 3 months, নট মোর দেন দ্যাট। এটা হচ্ছে নর্মাল আপার ট্র্যাকশন G+4 G+5 বিল্ডিং, G+6 বিল্ডিং, এই অবধি এটাই, দিস ইজ দ্য নর্মাল টাইম ফ্রেম। তো এইবারে এইটার মধ্যে উই ফার্স্ট ইনস্টল, দুটো ফেজে কাজটা ভাগ করা হয়। ফার্স্ট ফেজে কী হয়, ফেব্রিকেশনের যত কাজ আছে, ধরো ডোরসগুলো ইনস্টল করা, বা যেটার ভেতর থেকে মেন লিফটটা ওঠানামা করে, দেখবে একটা লম্বা ওপর থেকে নিচ অব্দি, আমি জানি না তুমি কোনোদিন ন্যাকেড শ্যাফট দেখেছো কি না, বাট যদি যারা দেখেছে তারা জানবে, নিচ থেকে ওপর অব্দি একটা লম্বা রেল থাকে, হ্যাঁ চারিদিকে রিলস থাকে। তো রিলসগুলো ইনস্টল করা, কেবিনের ফেব্রিকেশনটা ফিক্স করা, এগুলো ফার্স্ট ফেজের কাজের মধ্যে থাকে। এবং আফটার দ্যাট যখন ক্লায়েন্টের 440 পাওয়ারটা চলে আসে, তারপরে উই ইনস্টল দ্য কেবিন, উই পুট দ্য মোটর অ্যান্ড উই স্টার্ট দ্য এলিভেটর। তো এই যে বিফোর ইনস্টলিং, মানে যেই ধরে নাও একটা কোনো পার্টিকুলার নিশ্চয়ই মডেলই হয়, লিফট মডেলসই হয়, তো ওই মডেলসগুলো কি তোমার ফ্যাক্টরিতে বা তোমার ওখানে টেস্টিং হয় পুরো? অবভিয়াসলি। ওইটার ব্যাপারে একটু বলো আমাকে, মানে হাউ ইজ ইট টেস্টিং? না দেখো, টেস্টিং দুরকমভাবে হয়। একটা হচ্ছে প্রথমে তো আমরা কন্ট্রোলের ড্রাইভটা লাগিয়ে রেখে দিই আমাদের এখানে, তো আমরা যা টেস্ট করার আমরা ওখানে টেস্ট করি। সেকেন্ডলি যেটা মেজর টেস্টিং হয় ফ্যাক্টরিতে থেকেও বেশি, যেটা অন সাইট হয়, কারণ একটা ক্লায়েন্টকে দেওয়ার আগে আমরা ওইটাকে 4 দিন 5 দিন আগে নিজেরা ইউজ করি, নিজেরা থরো চেক করি। আগে তো ইঞ্জিনিয়ার চেক করে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, তারপরে আমি নিজে চেক করি, চেক করার পরে গভর্নমেন্ট থেকে ইন্সপেক্টর আসে, সে চেক করে, তারপরে লাইসেন্স ইস্যু হয়, তারপরে আমরা লোকটাকে লিফটটা দিই, হ্যান্ড ওভার করি। কারণ আমাদের মাথায় না একটাই জিনিস থাকে কি, উই বিলিভ কি আমি একটা লোকের কাজ করছি, আমার কাছে যেন রিপিট অর্ডার আসে।
আই বিলিভ ইন দ্যাট। দিস ইজ মাই মোটো, দিস ইজ মানে একদম আমার মোটো এটা, যে আমি একটা লোকের কাজ করছি, আমি ছাড়া ওখানে যেন কেউ না ঢুকতে পারে। আর ইট ইজ মাই সোল রিজিয়ন, আমি ওখানে ঢুকতে দেবো না কারুকে। তো মানুষটা যাতে সেফ থাকে, এবং যাদেরকে দিচ্ছে, হ্যান্ড ওভার করছে, যারা ফ্ল্যাট ওনার্স আছে, তারা যেন সেফ থাকে। আর বাকি আফটার সেলস তো 1 বছরের ফ্রি থাকেই, ওটা আমাদের পার্টেই থাকে। মানে আফটার ইনস্টলেশন, হ্যান্ড ওভার সব হয়ে গেল, প্রসেস কমপ্লিট, তুমি লিফটটা ইউজ করছো, 1 বছর তুমি ওটাকে এনজয় করো। যা খারাপ হবে, যা ব্রেকডাউন হবে, যা সমস্যা হবে, ওটা আমাদের পার্ট। পাওয়ার ক্যাব ইজ জাস্ট ওয়ান কল অ্যাওয়ে, জাস্ট ওয়ান কল অ্যাওয়ে। এবং ওই 1 বছর যদি আমরা ঠিকঠাক সার্ভিস না দিই, তাহলে আমাদের সাথে এমসিটাই হবে না তার পরের বছর। ইট ইজ জাস্ট লাইক অ্যান অ্যাকোয়াগার্ড, ইউ হ্যাভ অ্যান অ্যাকোয়াগার্ড অ্যাট ইউর হোম, আরও সলিউশন, তার একটা এমসি হয়, করো তো এমসি বছরে। ইট ইজ জাস্ট মানে একদম সিমিলার, আমাদেরও লিফটের বছরে একটা এমসি হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমসি? অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট, ঠিক আছে? তো সেটার সাথে না লাইসেন্সটাও ডিপেন্ডেন্ট থাকে, আর গভর্নমেন্টের একটা ক্লজ আছে। গভর্নমেন্ট যতক্ষণ না দেখবে কোনো গভর্নমেন্ট লাইসেন্সড কোনো ভালো ব্র্যান্ড, মানে গভর্নমেন্ট লাইসেন্স ব্র্যান্ড, ঠিক আছে, তারা, গভর্নমেন্ট তো সবাইকে লাইসেন্স দেয় না, যাদেরকে দেয় তাদেরকে থরলি করে লাইসেন্স দেয় যে তুমি লিফটটা, এবার তুমি একটা লিফট কোম্পানি খুলতে পারো, ইউ আর ফ্রি টু গো, তুমি এবার লিফট ইনস্টল করতে পারো। তোমার ইন্টারভিউ নেওয়ার পরে বা তোমার সব কিছু দেখার পরে আমরা এটা তোমাকে লাইসেন্সটা দিচ্ছি, ইউ আর আ লাইসেন্স কন্ট্রাক্টর, তুমি এবার ইনস্টল করতে পারো। তো গভর্নমেন্টের একটা ক্লজ থাকে যে কোনো গভর্নমেন্ট লাইসেন্সড কোম্পানি 3 বছরের এএমসি কন্ট্রাক্ট যদি গভর্নমেন্টের সাথে না থাকে, তাহলে গভর্নমেন্ট লাইসেন্স রিনিউয়াল করবে না। সো আমরা যদি প্রথম বছরের এএমসিটা, যেটা ফ্রিতে ক্লায়েন্ট এনজয় করছে, সেইটা যদি ঠিকঠাকভাবে ক্লায়েন্টকে রেন্ডার না করি, তাহলে তারপরের যে বছরের এএমসি কন্ট্রাক্টগুলো, যেটা আমাদের মেন বিজনেস, লোকে ভাবে এই লোকাল ব্র্যান্ডস যারা, মানে একদমই লোকাল যারা, তারা ওই ওয়ান টাইম বিজনেসই করে, কিন্তু আমরা ওটা করি না। দ্যাট ইজ নট লং টার্ম অলসো, দ্যাট ইজ নট লং টার্ম। যেটা মেন লং টার্ম, সেটা হচ্ছে তুমি একটা লিফটকে কত বছর নিজের কাছে এএমসিতে রাখতে পারছো, দ্যাট ইজ দ্য এন্টায়ার বিজনেস। তো এটা সবাই বোঝে না, আমি বুঝিয়ে দিলাম, যেটা হয়তো আমার বোঝানো উচিতও না, কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এখন হয়তো এটা অনেকে দেখবে, বাট মেন দেখলে ভালো, আমার মনে হয় কি সেফটির ব্যাপারটা অনেকটা বেড়ে যাবে, এবং ক্লায়েন্টস যারা আছে তারাও নিজেদেরকে এটা দেখে হয়তো ভাববে, এডুকেট করবে যে না ভাই, আমাকে যাকে এএমসিটা দিচ্ছিস, যার লিফট তাকে এএমসিটা দেওয়াটা উচিত, কারণ যার বাচ্চা সেই ভালো মানুষ করতে পারবে, সিম্পল অ্যাজ দ্যাট। আমি একজনের থেকে লিফট লাগালাম, তার এএমসি কন্ট্রাক্ট 12,000 টাকা, আমি কারুককে 6,000 টাকায় এএমসিটা দিয়ে দিলাম, সে তো পাড়া থেকে 2 হাতুড়ি আর 2 পেরেক নিয়ে এসে কিছুভাবে ওটাকে চালিয়ে দেবে। কিন্তু যখন সে আর চালাতে পারবে না, 4-5 বছর পরে, যখন তার নলেজের বাইরে চলে যাবে, একটা মাইক্রোপ্রসেসর কন্ট্রোল তার তো জানার কথা না, এটা পাড়ার মিস্ত্রি সেটা করতে পারবে না। তো সেটার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ ইঞ্জিনিয়ার্স, ইউ হ্যাভ টু হ্যাভ টেকনিশিয়ানস, যারা 30 বছর 40 বছর ধরে কাজ করছে। তো সেটা যখন করতে পারবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে পালিয়ে যাবে। আই গেস আজকে তুমি তোমার বডি বলো বা মেশিন বলো, ফরেন এলিমেন্টস ঢুকলে তো ওটাকে ক্যাচাবেই। এবারে ব্যাপারটা হচ্ছে, সে যখন পালিয়ে যাবে, তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে সেই কোম্পানির কাছে আসতে হবে, এবং তখন তোমার প্রবলেম কি হবে? তুমি 6,000 টাকা করে, ধরো তোমার 12,000 টাকার কন্ট্রাক্ট ছিল, তুমি 6,000 টাকা করে 6,000 পার ইয়ার বাঁচিয়েছো, 5 বছরে তুমি 5-6 30,000 টাকা বাঁচিয়েছো, এবং লিফটার 5 বছর পরে যা অবস্থা হবে, সেটা রিপেয়ার করতে তোমার 1.5 লাখ টাকা চলে যাবে। এটা লোকে এই ক্যালকুলেশন, এই ম্যাথসটা করেই না, লং টার্ম ভাবেই না। এবং এরকম প্রচুর লিফটস আছে আমাদের, যেগুলো ঘুরে গিয়ে ফিরে আমাদের কাছেই আসে। তো মানে অন্য কেউ লিফট লাগিয়েছে ধরে নাও, তো এরকম তো তোমার অনেক ক্লায়েন্টস আছে যারা লিফট লাগিয়েছে, অন্য কেউ হয়তো ভালো করে লাগায়নি, বাট ডিউ টু সাম রিজন, তো ওই এএমসিটা পরে তোমার কাছেই আসছে, তো তোমাদেরও তো খাটনি ভালোই বাড়ছে ওখানে। ভালোই বাড়ছে, বাট আমরা না জেনারেলি, আমি তোমাকে খোলাখুলি বলছি, আমরা জেনারেলি খুব মানে নোন ক্লায়েন্ট এবং খুব ভালো রেফারেন্স ছাড়া না, আমরা অন্য কোনো লিফট নিই না এএমসিতে, কারণ আমাদের নিজেদের এত লিফট আছে, আমাদের প্রথম কথা দরকার পড়ে না। সেকেন্ড কথা হচ্ছে, এটা রিস্ক অ্যাপিটাইটও বেড়ে যায়, রিস্ক অ্যাপিটাইট তো বাড়েই, নিজের গুডউইলটাও নষ্ট হওয়ার হাই চান্স থাকে। আর আমরা যখন নিই, খুব থরলি ইন্সপেক্ট করে নিই। যেমন রিসেন্টলি একটা ক্লায়েন্ট, আমি বলছি নাম নেব না, কলকাতারই একটা এরিয়ার, আমার কাছে ফোন আসে, একটা লোকাল কোনো হাওড়ার কোম্পানিকে দিয়ে লিফটটা লাগিয়েছিল, ঠিক আছে, জানি না আমি কোন কোম্পানি কি, বাট লাগিয়েছিল কারুককে একটা দিয়ে। এবার সেই লিফটটা লাগানোর পর থেকে প্রচণ্ড সমস্যা দিচ্ছে, এবং যখন তখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে, যা ইচ্ছা সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে। তো দে রিচড আস, ওয়ান ফাইন ডে দে রিচড আস, আর আমার কাছে ডাইরেক্টলি কলটা এসছে, হয়তো কোনো রেফারেন্স এসেছিলো, আমি জিজ্ঞেস করিনি।
তো যাই হোক, আমি যখন টেকনিশিয়ান পাঠালাম, আমার লিফটার যা অবস্থা আমরা দেখলাম, আমি স্ট্রেট ওনাকে বলে দিলাম এটা আমরা নিতে পারবো না, নেবো না, আমি রাদার আমি নেবো না আমাদের এএমসিতে। এটা আপনি যাকে দিয়ে লাগিয়েছেন তাকে ডাকুন, এবং লিফটার লাইসেন্সও নেই। লিফটটা মানে যার বাংলো যেখানে লাগানো আছে, দে আর ইউজিং ইট ফর নিয়ার অ্যাবাউট 6-7 years, and they are not at all educated, মানে টেকনিক্যালি এডুকেটেড, তারা জানেই না যে লিফটের লাইসেন্স হয়, বা সেই লাইসেন্সটা তাকে রাখতে হবে লিফটটা 6 বছর ইউজ করার এটা আমিও জানতাম না যে লাইসেন্স লাগতো, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, তো 6 বছর তাকে যে সে ইউজ করছে, সে মানে তাকে যার থেকে বাংলো নিয়েছে সে তাকে লিফটটা তো দিয়ে গেছে বিল্ডার, কিন্তু লাইসেন্সটা দেয়নি। এবার লাইসেন্সটা যে দেয়নি, সে 6 বছর ইউজ করছে, ভাবো মানে বাই গডস গ্রেস এভরিথিং ওয়াজ ওকে, বাট কোনো একটা মাইনর যদি অ্যাক্সিডেন্ট হতো, তাহলে প্রথম কথা মানে বেসিক্যালি ইলিগালি ইউজ করছিল লিফটটা, কারণ না লাইসেন্সটা রিনিউ হয়েছে, না লিফটার কোনো লাইসেন্সের হদিশ আছে, আদেও আছে না নেই, আদেও লিফটায় সেফটি লাগানো আছে না নেই, কেউ কিচ্ছু জানে না। আই গেস মোস্ট যারা এরকম তুমি যেটা বলে না, যে যত লোকাল মানুষজন যদি যারা বিক্রি করে, তারা মানে এডুকেটও করে না তাদের ক্লায়েন্টসদেরকে এটা লিফট লাইসেন্স বলে কিছু। না, লোকাল কথাটা ইউজ করা খুব ভুল হবে। আমি এতক্ষণ ধরে লোকাল বলছি, লোকাল কথাটা ইউজ করা খুব ভুল হবে। আই উড রাদার ইউজ কি নন টেকনিক্যাল লোকজন যারা ধরো ভাবছে যে না আমি এক্ষুনি একটা কিট কোথাও থেকে একটা আনিয়ে নিয়ে একটা এখানে মিস্ত্রি ধরে আমি লাগিয়ে দিয়ে বেরিয়ে গেলাম, ডান, আর কাউকে একটা ধরে একটা লাইসেন্সও করিয়ে দিলাম। কিন্তু দ্যাট ইজ নট দ্য বিজনেস। ইউল হ্যাভ আ 1 lakh rupee, you'll have a 1 lakh rupee profit for one time. After that, ধরো লিফটটা কোনো একটা মেজর ব্রেকডাউন, তোমার তো নলেজ তুমি কি সারাবে? আর তুমি যে মিস্ত্রিটার উপর ডিপেন্ডেন্ট বা যে লেবারটা বা ওয়ার্কারটার উপর ডিপেন্ডেন্ট, সে যদি ধরো কিছু না হলো, তার কোনো শরীর খারাপ হয়ে গেল, বা সে মরে গেল, বা কিছু একটা সমস্যা হলো তার, বা সে পালিয়ে গেল, তো তখন তুমি কি করবে? ক্লায়েন্টটা কি 15 দিন বসে থাকবে তোমার জন্য? যে তুমি কবে লোক খুঁজে আনবে, আর সে কবে লিফট ঠিক হবে, আর সে কবে তার লিফট সে ইউজ করতে পারবে, বা তার বাবা মা কবে, ধরো তার পেরেন্টস দে আর ভেরি এল্ডারলি, নিয়ের প্রবলেম, তারা নিচে নামতে পারে না। এবার ধরো তুমি একটা নন টেকনিক্যাল পাড়ার কারুককে দিয়ে লিফটটা ইনস্টল করে নিলে, এবার ধরো তার মালিকেরও আর কোনো হদিশ নেই, তার লেবারেরও কোনো হদিশ নেই, 20 দিন হয়ে গেছে, তোমার বাবা মা ওপর থেকে নিচেই নামতে পারছে না, তুমি কি করবে? দিস ইজ দ্য মেন পয়েন্ট এবং মেন রিজন যার জন্য আমরা সবাইকে বলি যে গো টু আ ব্র্যান্ডেড কোম্পানি। তুমি এমএনসিতে না যেতে পারো, তোমার বাজেট ক্রাঞ্চ থাকতে পারে, ইউ গো টু আ ইন্ডিয়ান ব্র্যান্ড যারা অনেক বছর ধরে কাজ করছে এবং যাদের অনেক সাকসেসফুল ইনস্টলেশন আছে, এবং যাদের লিফট তুমি যেদিকে যাবে সেদিকে দেখতে পারবে, তুমি দেখে নাও। আমরা ক্লায়েন্টকে এটাও বলি যে আপনি চড়ে দেখে নিন নেওয়ার আগে, যে কোনো একটা সাইটে যান, গিয়ে লিফটটা ইউজ করুন, চড়ে দেখুন, দেখে ইউ ফাইনালাইজ দ্য ডিল। বাট Anirban, tell me something. এখন তো usually maximum apartments এর lift has become a necessity, যেটা ডেভেলপাররা করে। You have to have a lift. Yes, you have Otherwise corporation license এখন ইস্যু করছে না, মানে স্যাংশন প্ল্যানই ইস্যু করবে না যদি লিফট না করবে না। বাট what about those buildings, আমি এখানে বাড়ি বলছি না, what about those buildings যেখানে এখন ওই লিফট নেই? এরকম আমি দেখেছি কি এক্সিস্টিং বিল্ডিংস, হ্যাঁ এক্সিস্টিং বিল্ডিংস এ লিফট নেই। তো ইজ ইট আ ভেরি কস্টলি অ্যাফেয়ার? লাইক হোয়াট পিস অফ অ্যাডভাইস উড ইউ গিভ টু দোজ রেসিডেন্টস হু ওয়ান্টস টু ইনস্টল আ লিফট? বেসিক্যালি ইট ইজ আ কস্টলি অ্যাফেয়ার, আই ওয়ন্ট লাই, বিকজ এর ভেতরে তোমার সিভিলের একটা পুরো শ্যাফট বানাতে হবে। শ্যাফট মানে তোমার ভাষায় হলো জায়গাটা, ওটাকে নিচ থেকে ওপরে পুরো বানাতে হবে। তারপর ইউ হ্যাভ টু হ্যাভ সাম সার্টেন লাইসেন্সেস, কর্পোরেশনের স্যাংশন প্ল্যান নিতে হবে, অনেক কিছু থাকে এর ভেতরে। তারপরে তো লিফটের পার্টটা আসছে। তো সব কিছু নিয়ে আমি যদি খুব কমও ধরো G+5 আমি ধরছি, মানে 6 floors, G+5 মানে হচ্ছে 5 প্লাস গ্রাউন্ড, মানে হচ্ছে 6 floors। একটা MRL লিফট, মেশিন রুম ছাড়া আমি বলছি, যদি হয়, কারণ এক্সিস্টিং বিল্ডিং না, মেশিন রুমটা কনস্ট্রাক্ট করাটা খুব টাফ ব্যাপার, কারণ ছাদের উপরে একটা বাইরে থেকে হয়তো লিফটগুলো বিল্ডিংয়ের ভেতর থেকে হয় না। যদি ভেতর থেকে হয় তাহলে মেশিন রুম কনস্ট্রাক্ট করার একটা অপশন থাকে, বাট বাইরে থেকে হলে মেশিন রুম কনস্ট্রাক্ট করাটা ইজ ভেরি টাফ, অনেকটা টাফ একটা সিচুয়েশন। তো সেখানে MRLই করতে হবে। আর যদি আমি যাই তাতেও একটা MRL লিফট খুব কম হলে G+5-এ নিয়ার অ্যাবাউট ফ্রাকচার সব নিয়ে 15-16-17 লাখ টাকার তো অ্যাফেয়ার আছেই, ওটা রাখতেই হবে বাজেট। আর হ্যাঁ, যদি তুমি আরেকটু কম ফ্লোরে যাও, G+3 G+4, তাহলে যদি ভেতর থেকে করো, যদি হাইড্রোলিক মেকানিজমে যাও, তাহলে ইউ ক্যান হ্যাভ ইট ফর 10 lakhs, 8-9 lakhs। বাট আমার যেটা মনে হয় এখন ম্যাক্সিমাম যেহেতু বাড়িরাও
3 বা 4 ফ্লোর ইজ ভেরি কমন দিস ডেজ অ্যাট হোম। তো আমার মনে হয় বিফোর বিল্ডিং আ হাউস দ্য লিফট সিস্টেম শুড বি ইন্টিগ্রেটেড আর্লিয়ার অনলি, তাহলে মানে খরচাটা একটু কি কমবে যদি আগেই আমি যদি লিফটটা লাগানোর প্ল্যান করি। অবভিয়াসলি হ্যাঁ না, এনি ডে। এবার ধরো তুমি একটা বিল্ডিং বানাচ্ছ, তোমার শ্যাফটটা যদি আগে থেকেই বিল্ডিং এর সাথে রেডি থাকে, একটা লিফটের একটা নর্মাল কোল্যাপসিবল ডোর, একটা মেশিন রুম যদি তোমার উপরে থাকে, একটা নর্মাল কোল্যাপসিবল ডোর লিফট কত হবে? আন্ডার 4.5 lakhs। মানে তাহলে এতটা ডিফারেন্স হয়ে এতটা যাচ্ছে। ডিফারেন্স, আন্ডার 4.5 lakhs ইউ ক্যান হ্যাভ মানে বিফোর কনস্ট্রাক্টিং হাউস যদি তুমি তাহলে একটা পয়েন্ট অফ টাইম যখন ধরেন আমি আজকে বাড়ি বানাচ্ছি, আমার কত আগে থেকে লিফট ইন্টিগ্রেশন প্ল্যানটা থাকা উচিত? দেখো তুমি যেই মুহূর্তে বাড়ির স্যাংশন প্ল্যান বার করছো বা কোনো আর্কিটেক্টের সাথে বসছো স্যাংশন প্ল্যান বার করার জন্য, তুমি আর্কিটেক্টকে বলো ডিরেক্টলি যে আমি লিফট চাই, তো হি উইল গাইড ইউ প্রপারলি। মানে উনি কী করবে, স্যাংশন প্ল্যানের মধ্যে লিফটের একটা জায়গা রাখবে, সেটাকে কর্পোরেশনকে দিয়ে পাস করাবে। করি এবার যখন তোমার কনস্ট্রাকশন হচ্ছে তখন ওই স্যাংশন প্ল্যান দেখেই কনস্ট্রাকশনটা হবে, অ্যাজ পার দ্য স্যাংশন প্ল্যান। ওখানে তো লিফটের জায়গা দেখানোই আছে, মানে নেসেসিটিও অ্যাক্সেসিবিলিটিও হয়ে যাবে আর খরচা অনেক কমে যাবে অনেক। বাইরে থেকে একটা বিল্ডিং, এক্সিস্টিং বিল্ডিং এ নতুন করে লিফট লাগানো, আর একটা বিল্ডিং যেটা প্রথম থেকে শ্যাফট নিয়ে তৈরি হচ্ছে সেটাতে লিফট লাগানো, ইট ইজ মোর কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি, ভেরি ইজি। And obviously মানে একটা সবার এটা, বিকজ ইউজুয়ালি আমরা কি না ভয় পাই যে কত টাকা খরচা হবে, বাট আই গেস আগে থেকে যদি প্ল্যান থাকে দেন আই গেস ইট উইল বি মাচ। বাট আমি তোমাকে আরেকটা পয়েন্টও বলতে চাই না, এটাতে কি হয় না, মেশিন রুম আর এমআরএল এর ডিফারেন্সটা আমি বলতে চাই, এটা লোকের জানা উচিত। আমি সবসময়, এটা আমার পিওভি, আমরা এমআর সবই করি, সব প্রজেক্টস করি, কিন্তু আমি অ্যাজ আ পার্সন, আমি যদি কোনো নিজের বাড়ি বানাই আমি মেশিন রুম লিফটই লাগাবো, কারণ ইট ইজ ভেরি অ্যাক্সেসিবল অ্যান্ড ভেরি ইজি টু ইউজ। বিকজ তুমি যদি মেশিন রুম লিফট করো, একটা বাচ্চাও, আমি বলবো একটা ক্লাস 10-এর ছেলে বা ক্লাস 8-এর ছেলে মেয়েও কিচ্ছু না, ইট ইজ অ্যাজ ইজি। জাস্ট মেশিন রুমে গিয়ে জাস্ট মেন সুইচটাকে অফ করে, একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেল ব্রেক রিলিজার বলে ওটাকে টেনে জাস্ট চাকাটা ঘুরিয়ে দিলে লিফটটা নেমে যাবে। ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং একটা কি থাকে, যে কেউ গিয়ে কিটাকে ওই হোলে ঢোকালেই দরজাটা খুলে যাবে। বাট ওয়েন ইট কামস টু এমআরএল, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য এলিভেটর কোম্পানি, বিকজ হ্যাঁ তুমি নিজেও করতে পারো, তোমাকে সেটা দেখিয়ে দেওয়া হবে, বাট ইট ইজ রিস্কি। তুমি তো জানো না লিফটটা কী কারণে মাঝখানে আটকে আছে, অনেক কারণ হতে পারে, দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ রিজনস যার জন্য লিফটটা মাঝখানে আটকাতে পারে। এবার তুমি যদি কন্ট্রোল থেকে নিজে ডাইরেক্ট করতে যাও, দ্যাট ইজ ভেরি রিস্কি, এবং তুমি ওখানে গিয়ে কিছু করতেও পারবে না। তোমাকে ডাইরেক্ট কন্ট্রোল প্যানেল থেকে ওটাকে আপ ডাউন করে একটা প্রসেস আছে ওইভাবে নামাতে হবে। তো সেটা কোনো অপারেটর থাকলে সে পারবে করতে, আদারওয়াইজ অ্যাজ এ লেম্যান তোমার জন্য ইট ইজ ভেরি টাফ, ভেরি টাফ। হ্যাঁ, আর ওটা কিছু একটা হয়ে যেতেই পারে, কারণ ওই সময় প্যাসেঞ্জার ভেতরে আটকে আছে। আর এমআরএল কখন ইউজ করা হয়, যখন ধরো তুমি টেরেসে লিফট নিয়ে যেতে চাইছো, তোমার টেরেসে মানে ছাদে যেতে হবে, টেরেস গার্ডেন আছে, তোমাকে লিফট নিয়ে যেতে হবে, তখন ইউ হ্যাভ টু হ্যাভ এমআরএল, আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার অপশন। বাট তুমি যদি টপ ফ্লোর অব্দি লিফট নিয়ে যাও, ছাদে না লিফট নিয়ে যেতে যাও, তাহলে অলওয়েজ গো ফর মেশিন রুম, অলওয়েজ। এখানে লিফটের কস্টও কমে যায়। ধরো যে লিফটটা তুমি 4.5, আমি নর্মাল কোল্যাপসিবলের কথা বলছি, যে লিফটটা তুমি 4.5-এর তলায় পেয়ে যাবে, আন্ডার 4.5, সেটা ইফ ইউ গো ফর অ্যান এমআরএল প্রজেক্ট, ওই সেম লিফটটাই 5.86-এ চলে যাবে দাম, কিন্তু লাভ তোমার কিছুই হচ্ছে না। এখন লোকে বলবে মেশিন রুম কনস্ট্রাক্ট করার খরচাটা বেঁচে যাচ্ছে, কিছুই পাচ্ছে না। লিফটের যে শ্যাফটটা, ওটাকে তোমাকে আরও 8 ফিট কি 6 ফিট ওপরে তুলতে হবে, তো সেটার খরচাটা আসছেই তোমার। টপ ফ্লোরে যে লিফটটা যেখানে যাচ্ছে ছাদে, তার উপরে আরও শ্যাফটটা 6 ফিট বা 8 ফিট উঠবে, তো সেইটাকে কনস্ট্রাক্ট করার খরচাটা তোমার খালি দেওয়াল একটু 2 ফুট আর 2 ফুট বাড়িয়ে দিলেই তোমার একটা মেশিন রুম হয়ে যায়, তো তোমার লিফটের দামও কমে যাচ্ছে। And it is more easier, more convenient to use. And safety also. অনেক সেফ। মানে একটা লেম্যানও গিয়ে ইজিলি একটা মানুষকে ওখান থেকে বার করে নিতে পারবে। তুমি যেটা মেন বললে কি প্যানিকের ব্যাপারটা, মেশিন রুম লিফটে প্যানিক থাকাটা একদম মানে লোকের হবেই না। একবার যদি সে আটকে যায়, সে যদি বেরিয়ে আসে না ইজিলি, সে জানবে আমি আটকে গেলেও কি হবে, রাইট, কোনো ইস্যু না। বাট এমআরএল-এ ওই জন্য দেখবে তুমি বড় বড় শপিং মলস বলো বা বড় বড় হাই রাইজ যেগুলো G+11-12, ওখানে এমআরএলই করতে হয়। ওখানে মেশিন রুম আগে করতো লোকে মেশিন রুম, এখন কেউ করে না, আমি জানি না কেন করে না। এমআরএল করে সবাই করে, করুক। আই গেস স্পেস বাঁচানোর জন্য একটা মনে হয় স্পেস কিচ্ছু বাঁচে না, জাস্ট ওই টেরেসে লিফট নিয়ে যাওয়ার জন্য, আর কোনো অপশন। বড় টেকনিক্যালিটিস হয়তো জানে না, এটাও হতে পারে। না জানে, অবভিয়াসলি তারা এত বড় বড় বাড়ি বানাচ্ছে, তারা জানবে, কিন্তু ওই টেরেসে জাস্ট লিফটটা নিয়ে যাওয়ার জন্য ওরা করে কি। আর G+10-এর উপরে এমআরএল করাই উচিত, এমআর নাই করা উচিত। এমআরএল-এ কি হয় না, বড় বড় বিল্ডিং যেগুলো G+10, 11, 12 বা ধরো যারা ছাদে লিফট নিয়ে যাচ্ছে মানে টেরেসে G+4-এও,
এখানে কি হয় না, বড় শপিং মলসে দেখবে, শপিং মলস আর হাই রাইজ এই দুটোতে, লোকাল বিল্ডিংয়ে অত থাকে না, বাট শপিং মলস আর যত তোমার হাই রাইজ আছে এগুলো দেখবে 24 আওয়ার্সের একটা লোক সবসময় রয়েছে, যারা কেউ আটকে গেলে, মানে এমআরএল তো, কেউ আটকে গেলে যেন রিলিজ করাতে পারে বা লিফটটাকে নামাতে পারে। 24 আওয়ার্স আর সব সময় লোক থাকে ওখানে, অপারেটর হোক বা টেকনিক্যাল কোনো লোক, কারণ ইউ কান্ট অলওয়েজ রিলাই অন অ্যান এলিভেটর ব্র্যান্ড। কি ধরো তোমার রাত 2টোর সময় কেউ আটকে গেল, তুমি ফোন করলেই সে সঙ্গে সঙ্গে 2:10 লোক চলে আসবে, এরকম তো হবে না। এবার লোক আসতেও হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা তো লাগবে, তো 1 ঘন্টা তো কেউ আটকে থাকবে না। তো সেই মুহূর্তটার জন্যই এমআরএল হলে কি, ইউল অলওয়েজ হ্যাভ টু হ্যাভ অ্যান অপারেটর, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অপারেটর। তো এখানে কস্টিংটা অনেক বেড়ে যায়। আর এমনি মেশিন রুম লিফটে কি হয় না, তোমার যত রেজিডেন্টস থাকে সবাইকে এডুকেট করে দেওয়া হয়, আমরা এডুকেট করে দিই লিফটে হ্যান্ড ওভার দেওয়ার সময়, আমরা ডেমো দিই একটা, আর এডুকেট করি প্রত্যেকটা মানুষকে, সবকটা রেজিডেন্টকে একসাথে ডাকি, ডেকে বুঝিয়ে দিই, বা বিল্ডারকে বুঝিয়ে দিই, বুঝিয়ে বলি আপনি যখন হ্যান্ড ওভার করবেন তখন আমাদেরকে আরেকবার ডাকবেন, আমরা আবার এসে ডেমোটা দিয়ে দেবো, যে আটকে গেলে ইট ইজ ভেরি ইজি, জাস্ট গো অ্যান্ড পুল দ্য ব্রেক, টার্ন দ্য মেন সুইচ অফ, pull the brake and rotate the flywheel and bring the passenger down. It is as simple as anyone can do. তো আমি না সবসময় লোককে এই জন্য এই মাঠটা সাজেস্ট করি, এই জন্য মানে আমি চাই। আর না, আর একটা জিনিস আছে, কস্ট কাটিংয়ে চলে এসছে তো এখন আমাদের মধ্যে, খুব সবার মধ্যে, তো এই পয়সা বাঁচানোর চক্করে না প্রচুর লোক নন টেকনিক্যাল কোম্পানিদের কাছে চলে যাচ্ছে। ধরো আমরা যেটাকে কোট করছি, একটা নর্মাল প্রাইস বলছি আমি 4.5 বা এরকম কিছু, আমরা যেটাকে কোট করছি, লোকে বলছে না আমি 3.5-এ পাচ্ছি, তো আমি ওখান থেকেই নেবো। কিন্তু ওই যে তোমাকে ইনস্ট্যান্সটা বললাম, ব্যাক ক্যালকুলেট করলেই তো এখানে আধা ক্যালকুলেশন। তুমি 1 লাখ টাকা বাঁচাচ্ছ, বাঁচিয়ে তুমি আজীবনের টেনশন কিনবে, নাকি 1 লাখ টাকা বেশি দিয়ে টেনশন ফ্রি থাকবে? আমার মোটোটা হচ্ছে এটা, মানে আমার বলার কথার মেন রিজনটা হচ্ছে এটা, যে তুমি 3.8, এখন প্রচুর কোম্পানিজ আছে যারা 3.7, 3.8, 3.7-এ বিক্রি করছে, কিন্তু দে আর মোস্টলি ওই একটা কন্ট্রাক্টর রেখেছে, তার ভরসায় কাজটা করছে। হোয়াট অ্যাবাউট দ্যাট এএমসি ওয়ালা পার্ট? না, এএমসিও নিচ্ছে, কিন্তু অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমি দেখেছি এরকম প্রচুর কোম্পানি আছে যারা কি হচ্ছে, ধরো বড় বড় ব্র্যান্ড থেকে বেরিয়ে কিছু কিছু লোক যারা ভেবে নিচ্ছে যে আমরা প্রচুর কিছু শিখে গেছি, তারা বেরিয়ে একটা কোম্পানি খুলে নিল। মানে ফর এক্সাম্পল আমাদের এখান থেকে বেরিয়েই 3-4টে কোম্পানি হয়েছে, আমি নাম নেব না। তো এই 3-4টে কোম্পানি, তো এরকম প্রত্যেকটা কোম্পানি আছে, অ্যাডামস হোক বা বড় বড় যত কোম্পানি ছিল একসময়, তাদের থেকে ওটিস হোক, সবার থেকেই লোক বেরিয়ে নিজেদের কোম্পানি খুলে ফেলেছে। তো এরকম সবাইকে আমি খারাপ বলবো না, সবাই ভালো, কিন্তু কিছু সার্টেন পার্ট আছে না যারা কি করে, এই ধরো 3.5, 3.7, 3.4 কস্টিংই আসে না একটা লিফটের ওই টাকায়। আমার বেসিক্যালি এবার বক্তব্যটা হচ্ছে, কেউ তো নিজের পকেট থেকে লাগাবে না, মানে আমি বিজনেস করতে এসেছি, আমার যদি প্রফিট না থাকে আমি একটা প্রোডাক্ট কেন বেচবো? তো আমার মানে পাওয়ার ক্যাবের আমাদের যদি কস্টিংই আসে 3.5, 3.6 লাখ রুপিস, তো তোমাকে এটা বুঝতে হবে যে তারা যে জিনিসটা দিয়ে বানাচ্ছে সেই কি 3.7 লাখ রুপিস আমাদের একটা কোল্যাপসেবল ডোরে কস্টিং আছে, G+3, G+4 এর, আর একটা মিনিমাম প্রফিট রেখে বেচে দিই। তো তোমাকে বুঝতে হবে যে যারা 3.5-এর লিফটটা বেচছে বা 3.8-এর লিফটটা বেচছে, তারা তো ঘর থেকে টাকা এনে তোমাকে লিফট করে দেবে না, তোমার টাকাই তোমাকে লিফট করে দেবে, আর তার তো একটা প্রফিট মার্জিন আছে। সে তো 10,000 টাকা প্রফিট রেখে লিফট বেচবে না, তাহলে সে বেচবে কেন? তাহলে সে এমনি একটা মুদিখানার দোকান খুলবে, সে তো লিফট বেচবে না। তাহলে সে যখন বেচছে, তাহলে কোথায় কম্প্রোমাইজ করছে সে, সেটা তোমাকে বুঝতে হবে। এতটুকু তো সবার কাছে কোশ্চেন ইন্টেলিজেন্ট কোশ্চেন। দুটো পয়েন্ট হবে, একটা হচ্ছে কোয়ালিটিতে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে হয় তোমার টাকা নিয়ে হি উইল ভ্যানিশ। এই দুটোই রিজন আছে, আর কোনো রিজন নেই। লিফট তোমার লেগে যাবে, কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে, তুমি 10 বছর পরে গিয়ে বুঝবে কি লাগিয়েছো। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার ওই 1 লাখ টাকা বাঁচাতে গিয়ে তোমার নিজের জীবনটা চলে গেল। জাস্ট 1 লাখ টাকা বাঁচা, তুমি হয়তো 2 মাসের স্প্যানে তুমি 1 লাখ টাকা কামিয়ে নিতে পারতে, কিন্তু তুমি 1 লাখ টাকা বাঁচাতে গিয়ে তোমার এন্টায়ার জীবনটা ইউ ওয়েস্টেড ইউর লাইফ। ঠিক আছে, এটা হলো। আর একটা হচ্ছে তুমি তাকে অ্যাডভান্স দিলে, তুমি 50% অ্যাডভান্স দিলে। ধরো তুমি একটা লিফট কিনেছো 3.5-এ, 3.7-এ কারোর থেকে, তাকে তুমি 50% মানে ইট সামস আপ টু নিয়ার অ্যাবাউট 2 লাখ রুপিস, 1.82 লাখ রুপিস তুমি তাকে দিলে, তারপরে সে ফোন সুইচ অফ করে দিলে, তুমি তাকে আর পেলে না।
তার অফিসে ওয়ান ফাইন ডে তুমি 10 দিন ট্রাই করার পর তার অফিসে গেলে গিয়ে দেখলে সেখানে তালা মারা। তাহলে তার তুমি পাশের লোককে জিজ্ঞেস করলে বলো ওরা তো নেই এখন, ওরা চলে গেছে। তুমি কি করবে? কি করবে তুমি আমাকে বলো? তোমার হাতে কি অপশন আছে? থানা পুলিশ করবে, করো, গো টু পুলিশ। পুলিশ কি করবে? পুলিশ চেষ্টা করবে তাকে খোঁজার, কিন্তু পুলিশ তাকে কোথা থেকে খুঁজে আনবে? ট্রেসি যদি না থাকে কোথা থেকে খুঁজে আনবে পুলিশ তাকে? আর পুলিশের কাছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ কেসেস পেন্ডিং পড়ে আছে। কিন্তু তুমি না এই এক্সাম্পলটা 2 বার 3 বার বলে, তাহলে তুমি মনে হয় তুমি এরকম অনেক কেসেস জানো। প্রচুর করেছি আমরা, প্রচুর কেস সলভ করেছি। এরকমও লিফট সলভ করেছি যেটা ধরো লিফটটাকে লাগিয়ে দিয়ে গেছে, 1 মাস হয়েছে, 1 মাস পরে লিফট চলছে না, পুরো বন্ধ, কোনো একটা কারণে বন্ধ। তো আমাদের কাছে কোনোভাবে রিচ আউট করেছে, আমরা গেছি, আমরা গিয়ে দেখছি সেফটির কোনো মেকানিজমই নেই লিফটটার মধ্যে। লিফটটা জাস্ট লাগিয়ে দিয়ে চলে গেছে। লাইসেন্স নেই, কোনো সেফটি মেকানিজম নেই, কিচ্ছু নেই, মানে ঠাকুরের নামে লিফটটা চলছে জাস্ট। ক্লায়েন্ট তো অতটা টেক স্যাভি না, আর কি অতটা এডুকেটেড না, সে বুঝবেও না যে একটা লিফটের মধ্যে 1200 পার্টস হয়, ঠিক আছে? তো সেই অত পার্টসের মধ্যে কোন পার্টটা লাগিয়েছে, কোনটা লাগায়নি, কোনটা করেছে, কোনটা করেনি, তো সেটা তুমি বুঝবে কি করে? সেটা বুঝতে তুমি পারবে না যতক্ষণ না তোমার সেই নলেজটা আসছে। এবং তুমি কি দেখছো, লিফটটা উঠছে নামছে, ওয়েল অ্যান্ড গুড, দ্যাটস ওকে, আমি চলছি বাস, দেখতে শুনতে সুন্দর হয়েছে। দেখবে যারা বেশি দেখতে শুনতে সুন্দর জিনিস করে না, সেগুলো এখানে আমি আসছিলাম, কারণ এখন উই আর ভেরি মাচ অবসেসড উইথ অ্যাস্থেটিক। মানে ক্যাপসুল লিফট বলো, শুধু গ্লাস লিফট বলো, বাট হাউ এফিশিয়েন্ট আর দোজ? ইউ ডোন্ট গো ইনসাইড দ্যাট, নো? তুমি ওই দেখছো যে ইটস ভেরি ক্লাসি, ইট লুকস এস্থেটিক, লেটস গো ফর ইট। বাট তার ভেতরে কত সেফটি আছে, তার ভেতরে কি কি প্রপার নর্মস আছে যেগুলো মেনে লিফটটা ইনস্টল করা হয়েছে। আরে আমাকে একটা কথা বলো, গভর্নমেন্ট কেন আপার ট্র্যাকশন এলিভেটরদের লাইসেন্স দেয়, আর বাকি নর্মাল কোনো হোম লিফট বা 220 লিফট এদেরকে কেন লাইসেন্স দেয় না? এদের উপর গভর্নমেন্টের কোনো ইন্টারেস্ট কেন নেই? মেজর এমএনসিস বলো বা মেজর যত ইন্ডিয়ান ব্র্যান্ডস আছে, কেউই মানে এই হোম লিফট মানে বা 220 লিফট বানাতো না এতদিন, কেউই বানায় না। এখন হয়তো তারা আস্তে আস্তে নামছে, কারণ এই আজকাল রাইজিং ট্রেন্ডের জন্য, যে না আমার ঘরের ভেতর থেকে একটা লিফট হয়ে যাবে ট্রেন্ড। বাট দ্যাট ইজ অলসো ফিজিবল G+1 হলে, মানে একটা ফ্লোর উঠলো ঠিক আছে, ওপর থেকে যদি কোনো কারণে ফ্রি ফলো হয় একটা ফ্লোর পড়বে, কিছু হবে না প্যাসেঞ্জারের। বাট এই G+3 G+4 আমি একটা হাইড্রোলিক বা হোম লিফট লাগিয়ে দিলাম, পয়সা নিয়ে চলে গেলাম, দিস ইজ ভেরি আনসেফ। আর হাইড্রোলিক লিফট তো আমি বলবো G+3 এর উপরে লাগানো উচিতই না, মানে G+3 অবধি তবুও ঠিক আছে, সেফ, তবুও ওয়েল অ্যান্ড গুড। এখন হাইড্রোলিক লিফটেও কিছু সেফটি মেজার্স এনেছে, তো G+3 এর উপরে যারা ইনস্টল করছে না জাস্ট পয়সার জন্য, জাস্ট মানুষকে মেরে ফেলার জন্য, আর কিচ্ছু না, এটা করাই উচিত না। টেকনিক্যালিটিস যদি না জানে দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এন্ড সবাই বোঝায়ও না, বোঝাবেও না। তো লোকের এখন ওই ওয়ান টাইম মানিটাতে না খুব ইন্টারেস্ট, কে কত তাড়াতাড়ি বড় লোক হতে পারবে, ঠিক আছে? আমরা এই জিনিসটা কোনোদিন বিশ্বাস করিনি, আমরা সবসময় জানতাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যেটা ছোটবেলা থেকে পড়েছি, টর্টয়েজ অ্যান্ড র্যাবিট, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমার ওই ওয়ান টাইম মানির প্রয়োজন নেই ভাই, আমার যদি 30 বছর লাগে গ্রো করতে, আইল গ্রো। বাট হোয়াট ইজ দিস রিসেন্ট মোর ট্রেন্ড যেটা তুমি দেখছো অনেক জায়গায়, বাট দ্যাট ইজ অলমোস্ট আ কিলিং মেকানিজম? মানে এরকম কি আছে, কোনো ট্রেন্ড আছে ইন টার্মস অফ লিভ দ্যাট পিপল আর ইউজিং ইট বাট ইউ শুড নট? দেখো, আমার যদি বলতে হয় এখন পুরো একটা ইন্ডাস্ট্রির আগেনস্টে চলে যেতে হবে আমাকে, সেটা আমি করতে চাই না। বাট দেখো আমি একটা লাইনই বলবো, I'll always suggest go for upper traction elevator. That's all. Safe. I'll safe and reliable, and go for good brands, go for MNCs, go for good Indian brands, go for technical brands, যাদের মধ্যে নলেজ আছে, যাদের একটা এক্সিস্টেন্স আছে, যারা 40 বছর ধরে কাজ করছে, এবং যাদের যত ওয়ার্কার্স আছে তাদেরও 30 বছর, কারুর 20 বছর, কারুর 15 বছরের এক্সপার্টাইজ আছে, তারা জানে যে এই প্রবলেমটা হলে এটা সলভ করতে এই সলিউশনটা লাগবে। তুমি একটা এমন কোম্পানির কাছে গেলে যেখানে তোমাকে গালে হাত দিয়ে বসে থাকতে হলো, তার কোনো সলিউশনই নেই, সেটা করা তো উচিত না, জাস্ট কিছু টাকা বাঁচানোর জন্য, 20-30 হাজার 40 হাজার টাকা বাঁচানোর জন্য। আর আজকাল আমি একটা ট্রেন্ড আমি খোলাখুলি বলছি, আমি একটা বিল্ডার্সদের মধ্যে দেখেছি, মেজর বিল্ডার্সের মধ্যে দেখেছি, আই এম নট টকিং অ্যাবাউট বিগ বিল্ডার্স, আমি নর্মাল যারা G+4 G+5 G+6 7 প্রজেক্টস বানায়, কস্ট কাটিংয়ের একটা খুব বাজে ট্রেন্ড চলে এসছে। তারা কি করছে না,
তারা জানে যে রেজিডেন্টসরা থাকবে, আমি তো থাকবো না, ঠিক আছে একটা কিছু একটা লাগিয়ে দিলেই হলো, লাগিয়ে দিয়ে দে ডোন্ট গো ফর ওই আগে আগে এটা ছিল, আগে না লোকে কী করতো, আপনার কত বছরের এক্সিস্টেন্স আপনি নিজে বানান, আপনার লিফট আগে দেখবো, আগে ইয়ে করবো, বা আপনার বা The nitty gritty details জানতো। দে ডোন্ট লুক ফর দ্যাট, দে এখন কি হয় কতই দিচ্ছ, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি দেখবেও না, ধরো তারা এটা দেখেও না যে এ 4.2 বলছে, না আমি 3.5 পেয়ে যাচ্ছি, না থাক আমার কত বাঁচছে 70,000 টাকা, কিন্তু এই 70,000 টাকা বাঁচাতে গিয়ে যে রেজিডেন্টসগুলো ওখানে থাকছে, ঠিক আছে, তাদের লাইফ নিয়ে একটা বিশাল রিস্ক হয়ে যাচ্ছে, আমি একটা বিশাল জিনিস risk. আমি একটা জিনিস বিলিভ করি অনির্বাণ, লাইক ফর এক্সাম্পল এনি ডেভেলপার or builder, I'm sure you have not come to this industry for building one project. You will build more projects. Exactly. যারা বোঝে তারা নাম করে গেছে। Exactly. Now the thing is, so I'm from Siliguri, and you know real estates are booming like crazy. Yeah. Exactly. So there is one developer I would really like to mention. That's the Hillman Group. You can see in as our sponsors, but I would genuinely want No, to. I've seen their projects in Yeah. Siliguri too. Yeah. So I would really like to give them a shout out. They build spaces which are intentional. They think beyond this square feet games. They believe that whatever I'll build, it should give some value to my residents. So that is their whole vision. In fact, they're coming up with a project where they are building lifts which is for stretchers. So usually what we see, it is only for carriers, 3 to 4 people, but they are building lifts which is for stretchers, like so that you know In a residential in complex. a residential complex. So that is a very big thing. It's very valuable. এইভাবে ভাবে না তো কেউ, Exactly. এভাবে কেউ ভাবে না, বাট ওরা যে এটা ভাবছে বা ওরা যে এটা মাথায় নিয়েছে যে না উই শুড হ্যাভ আ স্ট্রেচার লিফট, যে কেউ অসুস্থ হলে যাতে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নিয়ে ওপরে যাওয়া যায়, একটা মানুষকে নামানো যায়। ইন মেজরিটি বিল্ডিংস ইউল সি নর্মাল 4-5 প্যাসেঞ্জার এলিভেটার্স, ঠিক আছে, নো ওয়ান হ্যাজ আ স্ট্রেচার লিফট। তো তোমাকে ওই আলটিমেটলি লোকটাকে 5th ফ্লোর থেকে চ্যাংদোলা করে নিচে নামাতে হবে, Exactly. ঠিক আছে, বা ওই স্ট্রেচার নিয়ে ওপরে উঠে কষ্ট করে লোকটা, তাহলে লিফট রাখার মানে কি? kudos to Hillman Group. But I really felt this, like not only this, there are many other projects which they do, but they are feeling it for the residents, and I guess every developer needs to feel This that. is a very good thing. Yeah, because Very they good thing need to go beyond this square feet calculations. It's an old game right now. You have to be customer centric and you have to be client centric. Builders nowadays, no, ওই বললাম না এখানে শিলিগুড়িতে লোকে এরকম ভাবছে, বাট এখানে না এভরিওয়ান ইজ ভেরি কস্ট কাটিং, ওই কাইন্ড অফ মেন্টালিটি নিয়ে এগোচ্ছে। লোকে ভাবছে একটাই কথা যে আমি কোথা থেকে কত টাকা বাঁচাবো। আরে ভাই তুমি বাঁচাও ঠিক আছে, বাট বাঁচাও কোথায় বাঁচাবে? ধরো একটা ভালো ব্র্যান্ড তোমাকে 4.3 দিয়েছে, আর একটা ভালো ব্র্যান্ড তোমাকে 4.5 দিয়েছে, তুমি সেখানে বাঁচাও 20,000 টাকা। তুমি একটা ভালো ব্র্যান্ড ছেড়ে একটা একদম যে ধরো একটা পাড়ায় একটা কোম্পানি খুলে বসে আছে বা কোথাও একটা কিছু একটা করে বসে আছে, সেখানে তুমি 70-80 হাজার টাকা বাঁচাতে চলে যাচ্ছ। সেই কোম্পানি তুমি একটা সিম্পল ম্যাথস আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো আমরা যাই প্রফিট করছি, এবার এরা যদি কস্টিংয়ে কোথাও কম্প্রোমাইজ করছে, এদের প্রফিট মার্জিনও তো কমছে, পুরো তো কম্প্রোমাইজ করতে পারবে না, প্রফিটও এরা অল্পই করছে। তো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে না টাকাটা রোল ওভার কোথা থেকে করাতে পারবে না। তো একটা এরকম কোম্পানিগুলো কি হয় না 7-8 বছর থাকে, তারপরে দে ভ্যানিশ, কারণ পারে না তো, সার্ভাইভ করবে কি করে? ধরো তোমার থেকে একটা অ্যাডভান্স নিল টোকেন 50,000 রুপিস, তাতে তার ওভারহেডেই খরচাই মাসে চলে গেল 30,000 টাকা 40,000 টাকা, থাকলো তার কাছে পুরো 10,000 টাকা। সেই 10,000 টাকা নিয়ে সে ধরো তার একটা ফ্যামিলিকে নিয়ে কোথাও ভ্যাকেশনে গেল, শেষ। এবার তুমি যখন ম্যাটেরিয়ালসের পেমেন্ট করছো, সেখান থেকে সে ম্যাটেরিয়াল কিনবে, কন্ট্রাক্টরকে দেবে, না নিজে প্রফিট করবে, না কি করবে? টাকাটা তো রোল ওভার করাতে হবে তাকে। তো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে কোম্পানিগুলো শাটডাউন হয়ে যায়। এবার যারা ধরো ইট ইজ সেম একদম একটা গাড়ির মতো, ধরো তুমি একটা গাড়ি কোনো ব্র্যান্ডের গাড়ি কিনলে, 3 বছর পর সে ব্র্যান্ডটা ক্যালকাটা থেকে চলে গেল, তুমি কোথায় সার্ভিস করাবে? এরকম হয়েছে আমাদের শিলিগুড়িতে একটা সার্ভিস সেন্টার, আর ওটা নেই ওই কোম্পানিটা, আই নট নেম। হ্যাঁ, মানে তুমি কি করবে, কোথায় সার্ভিস করাবে? এবার আমি এটাই সব ক্লায়েন্টকে সাজেস্ট করি, তুমি এমন একটা ব্র্যান্ডের কাছে যাও যেখানে তুমি নিশ্চিন্ত থাকতে পারবে। তোমাকে টাকা ঠিক আছে তোমার 10,000, 20,000, 50,000 টাকা বেশি যাক, কিন্তু তুমি জানো যে হ্যাঁ আই উইল গেট দেম জাস্ট আ কল অ্যাওয়ে, দে আর জাস্ট আ কল অ্যাওয়ে, আই উইল গেট দেম whenever I want, ঠিক আছে? তো এই যে রিলায়েবিলিটিটা, এই যে ট্রাস্টটা, এটা বিল্ড করতে আমাদের এত বছর লেগেছে, এত বছর। তো 34 বছর 35 বছরের জার্নি,
91 থেকে, তো And it সেটা comes with an experience. ইটস কামস উইথ অ্যান এক্সপিরিয়েন্স। মানে দেখো আমি তো অনেক পরে জয়েন করেছি, আমি 2012 থেকে জয়েন করেছি, তার আগে পুরোটা একা বাবা সামলেছেন। তো ওই সময়টা হি ওয়াজ অল অ্যালোন। তো ওই সময় হয় না, দেখবে প্রত্যেকটা কোম্পানির একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। স্টার্টিংয়ে আমরা এরকম উঠেছি 2011-তে যখন বাবার হার্ট অ্যাটাক হয়, তখন একটা সার্টেন পয়েন্ট চলে এসেছিলো স্যাচুরেশন, তখন আমরা আবার পড়ছিলাম, কারণ তখন দেখার কেউ ছিল না। হি ওয়াজ ইন দ্য ভেন্টিলেশনস। আমি একা, আমার তখন কত এজ, 17-18। But তখন তো তোমার ওরকম নলেজও ছিল না। কিছু ছিল না। How did you? আমি বলছি, মাই মাদার ওয়াজ আ হাউস, মানে শি ইজ স্টিল আ হাউস ওয়াইফ। খুবই সাদামাটা একটা মানুষ আমার মা, এবং ওই আগেকার দিনের ঘরোয়া মানুষ যেরকম হয়। তো যখন আমি হসপিটালে গেলাম, ডক্টর যখন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি একটাই ছেলে, আমি বললাম হ্যাঁ। তো বললো যে আমরা কিন্তু কোনো কথা দিতে পারছি না, দিস আ ভেরি রিস্কি অপারেশন, আমরা কোনো কমিটমেন্ট করতে পারবো না যে উনি বাঁচবে কি বাঁচবে না। তো ওটা শুনে আমার মা ধপাস করে সোফার মধ্যে বসে পড়লো। আর আমি কি করবো, আমি একটা 17 বছর বয়সের ছেলে। তো আমি ভাবছি যে আমি, বলছে না আমাকে এক্ষুনি, অ্যান্ড মাই ফাদার হ্যাড আ মেডিক্লেম ওই সময়, ব্যাক ইন 2011। বাট এই সেম কেস একটা নর্মাল কোম্পানি থেকে করানো হয়েছিল বলে দ্য এজেন্ট ফ্লেড অ্যাওয়ে। ঠিক আছে, কোনো বড় ব্র্যান্ডের কাছে আমরা যাইনি বলে, হয় না রিলেটিভসদের মধ্যে থাকে, করিয়ে নিয়েছি, ঠিক আছে বলেছে করিয়ে নিয়েছি। তো আমার মাথায় তখন হাত, যে এজেন্টটা ছিল, শি ওয়াজ এ লেডি। আমি অনেকবার হাজার বার চেষ্টা করেছি তার বাড়ি গিয়ে বা তাকে ফোন করার, কোনোভাবে রিচ আউট করার, আমি অপারেশনটা আমাকে 2 দিনে করতে হবে, একদিনে, মানে আই জাস্ট হ্যাড 1 ডে। তো এবার আমাকে ডক্টর বললো একদিন সময় আছে, তোমায় করতেই হবে। সে ফ্ল্যাট, তার কোনো ট্রেসই নেই। সে একবার ফোন ধরলো, বললাম এরকম ব্যাপার, তারপর থেকে সে আর ফোনও ধরলো না, তাকে পেলামই না। ঠিক আছে, তো এবার সেটার পরে আমি করলাম কি, আমি বাবার সাথে তো কথা বলবো কি করে, পসিবল না কথা বলা, হি ইজ ইন ভেন্টিলেশন। আমি কোথাও না কোথাও থেকে, আমার ফ্রেন্ডসরা প্রচুর আমাকে হেল্প করেছিল এই সময়, কোথাও না কোথাও থেকে আমার নিজের কিছু, ওই বয়সেও কিছু সেভিংস ছিল, সেখান থেকে কিছু টাকা দিয়ে আমার জামাইবাবু, ব্রাদার ইন ল, আমার ফ্রেন্ডসরা হেল্প করে, এবং আমি কোনোভাবে বাবাকে বাড়ি নিয়ে আসি ওটিটা করিয়ে। তখন আই ডিসাইডেড কি যে না, একটা মানুষ যে এত বছর ধরে এই সাম্রাজ্যটা বানিয়েছে, সে বিছানায় পড়ে গেছে, মানে সাম্রাজ্যটা শেষ, কেউ দেখার নেই, আলটিমেটলি প্র্যাকটিক্যালি কেউ নেই। আমিও অথই জলে পড়ে গেছি, তো আমাকে ঢুকতে হবে এটাতে। আমি যদি এখন সব ছেড়ে ছুড়ে দিই, বিদেশ চলে যাই, গিয়ে ওখানে সেটেল হয়ে যাই পড়াশোনা করে, তাহলে মানুষটা এত খেটে এত কিছু বানালো, সেটার কি মানে ইমোশন রইলো, কি মানে রইলো? জিরো থেকে উঠেছি, কিচ্ছু ছিল না, সেখান থেকে একটা মানুষ দাঁড়িয়েছে, তাকে মরালি আর ফিজিক্যালি সাপোর্ট করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, করা উচিত। তো আমি কি করলাম, আই জয়েন্ড ইঞ্জিনিয়ারিং। তারপরে আমার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলাম। আমি করার পরে আই ডিসাইডেড না, আমি জয়েন করতেই হবে আমাকে, আই হ্যাভ নো আদার অপশনস লেফট। তো আমি জয়েন করলাম, করার পর MBA-টা ক্যান্সেল করে দিলাম। যখন ব্যবসায় ঢুকলাম তখন দেখলাম যে বাবা তো অসুস্থ ছিল, আর বাবার একটা জিনিস যেটা দেখে আমি সবসময়, মানে আমি সবাইকে বলি যে হ্যাটস অফ, হসপিটাল থেকে যেদিন বুকের মধ্যে হলস্টার বলে, ওটা বাইপাস হওয়ার পর লাগানো থাকে, মেশিনস, ওটা লাগিয়ে when he came down from the hospital stairs, went inside the car, I was driving, আমাকে একটাই কথা বললো, পেছনে বসে আমাকে বলছে সোজা অফিসে চল। মানে আফটার আ বাইপাস সার্জারি অপারেশন, হলস্টার লাগানো, সে মানুষটা নিচে নেমে বলছে সোজা অফিসে চল। তো আমি পেছন দিকে ঘুরে এরকম একবার দেখলাম, আই গেভ হিম আ লুক, বলছে অফিসে চল। হসপিটাল থেকে রিলিজ করেছিল আমার মনে আছে, ওই 1টা নাগাদ দুপুর। অফিসে ঢুকলাম আমি 1:30টার সময়, আমাকে বললো বাড়ি চলে যা। আমি বাড়ি চলে যাবো। 1:30টার সময় হি ওয়েন্ট আপস্টেয়ার্স অফিসে, and he was there till 11 o'clock in the night from 1 o'clock in the afternoon, ওই হলস্টার নিয়ে, ঠিক আছে। অ্যান্ড আমি বাড়ি চলে গেলাম, হি কেম ব্যাক হোম, আর আরও গাড়ি ছিল, হি কেম ব্যাক হোম। তখন ওই জিনিসটা আমি দেখেছিলাম না, ওটা আমাকে খুব টাচ করেছিল, যে মানুষটার কি দরকার আছে, সে কামিয়ে নিয়েছে তার জীবনে যা করার, যে জায়গায় পৌঁছানোর, যা ফেম কামানোর, যা কামানোর, সব কামিয়ে নিয়েছে, তার তো দরকার নেই। তা সেই জায়গাটাকে, বিজনেসটাকে ভালোবাসে, মর্যাদা দেয় বলে সেই হসপিটাল থেকে বেরিয়ে স্ট্রেট ওখানে গেছে। I guess this is beyond profit, this is about the well cause of the society. Exactly my point.
তার মাথায় এটাই রয়েছে যে আমি 15 দিন হসপিটালে ছিলাম, 15 দিন কি হলো, কিভাবে সব কিছু চললো, কটা লিফটের ব্রেকডাউন হলো, কটা মানুষ সেফ আছে, কটা মানুষ ঠিক আছে, তাদের তারা সার্ভিস পেলো কি পেলো না, কারণ হি ওয়াজ আ ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান আর্মি। তো তখন তো আমি ছিলাম না যে সে আমার উপর রিলায়েবিলিটি রাখতে পারবে, যে আমি ছিলাম না, ও আছে ঠিক আছে দেখে নেবে, হয়ে যাবে। তো আর যখন একটা মানুষ এত বড় সাম্রাজ্য চালায় না, তার আশেপাশে প্রচুর শত্রু হয়ে যায়, প্রচুর। তার নিজের ইনস্টিটিউশনেও তার অনেক শত্রু থাকে। অনেক গেমস চলে বড় বড় কর্পোরেটসে না, যে ধরো বোর্ড থাকে, বোর্ডের মধ্যে অনেক গেমস চলে, এভরিওয়ান নোজ দ্যাট, ঠিক আছে। তো সেরকম শত্রু আমাদের প্রচুর ছিল। তো আমি এই সব ক্রাইটেরিয়া, এই পার্সপেক্টিভগুলো দেখার পর মানে ডিসাইডেড যে না, আমাকে জয়েন করতেই হবে। তো জয়েন্ট। আর আমি যখন জয়েন করলাম তখন ইট ওয়াজ ইন আ টার্মোইল কোম্পানি, ঠিক আছে। তো ফ্রম দেয়ার আমি দেখলাম যে না, এটাকে আমাকে বাড়াতে, আমি করতে পারবো না, মানে 2x করতেই হবে, 2x করতেই হবে। তো সেখান থেকে আজ এখানে। It's a journey, huh? হ্যাঁ, It's a journey worth remembering and worth talking. 12 থেকে 2025 লোকে আমাকে বাইরে থেকে ভাবে আমি হয়তো ক্লাবিং করছি, পার্টি করছি, ঘুরে বেড়াচ্ছি। আমরাও দেখি তোমার স্টোরি, ঘুরে বেড়াচ্ছি। বাট দেখো, আমার মানে আই এম পারসন হু ইজ ফুল অফ লাইফ। আমার ভালো লাগে। আমার মানে আমার ওয়াইফ, আই হ্যাভ আ সান অলসো, হি ইজ 3 years old. I guess you got married to your high school sweetheart. ওটা তো আরেকটা স্টোরি, আমি জানি ওটা অবশ্য। ওটা নিয়ে একটা মুভি হয়ে যাবে, ওটা একটা সিনেমা। ঠিক আছে। তো ও না আমার মতো এতটা ফুল অফ লাইফ না, বাট আই এম ফুল অফ লাইফ, ঠিক আছে। তো আমি না সবসময় লাইফটাকে লাইফের মতো করে বাঁচি। কিন্তু হ্যাঁ, একটা মানে দেখো, এত বিজনেস করার পর, এত স্ট্রেস নেওয়ার পর যদি জীবনে আনন্দটুকুই না থাকে, কেন বিজনেস করবো ভাই? কেন এত স্ট্রেস নেবো? স্ট্রেসের পরে when you are going to home, you should have that on off switch. আর এটা আমার মধ্যে আগে ছিল না। আমি না যখন বাড়ি যেতাম, এখনো কোনো সময় হয়তো সুইচটা অফ করতে পারি না যখন খুব স্ট্রেস থাকে, বাট আমি প্রচুর বড় বড় বিজনেসম্যান যারা আছে তাদের সাথে বসি বা কথা বলি, যখন তাদেরকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করি যে তোমরা এত স্ট্রেস নাও, তো স্ট্রেস নেওয়ার পর যখন বাড়ি যাও তখন কি করে এরকম হাসি খুশি থাকো? বলছি ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট অন অফ সুইচ। তুমি যতক্ষণ অফিসে আছো তোমার সুইচ অন থাকবে, তুমি অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠলে সুইচটাকে অফ করতে থাকো আস্তে আস্তে। গাড়িতেও তোমার থটস আসবে, কিন্তু তখন তুমি অফ করতে থাকো, করে যখন ইউ গো হোম সুইচ ইট অফ। এবার তুমি বাড়িতে থাকো। আমি এটা আমার বাবা যখন বাইপাস হওয়ার পর থেকে আই হ্যাভ সিন মাই ফাদার, হি হ্যাজ কমপ্লিটলি টার্নড আউট টু বি আ ডিফারেন্ট ম্যান। মানে আগে যখন বাবা বাড়িতে আসতো এতটাই গম্ভীর থাকতো যে বাড়িতে যত লোক ছিল, একটা বলে না পিন ড্রপ সাইলেন্স, একটা পিন ফেললেও তুমি আওয়াজ পাবে। এখন সেই বাবার সাথে সবাই খুব মানে হাসি খুশিভাবে কথা বলে। বাবা ইজ ভেরি জোভিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি নাওয়াডেজ, ঠিক আছে। আফটার মানে 2011 পর থেকে মানে রিয়েলাইজ যে আমি যাই করি, কিন্তু আমার ওই অফ সুইচটা রাখতে হবে জীবনে, নাহলে আমি স্ট্রেস নিয়ে নিজের শরীর খারাপ করবো, আর কিচ্ছু হবে না। I guess after that bypass he thought that this is the second innings of his life. সাম থিংস আর আনকন্ট্রোলেবল, ঠিক আছে। তুমি যতই ওভার থিঙ্ক করে নাও, আমি সবাইকে এটাই বলি। রিসেন্টলি আমি টেকনো ইন্ডিয়ার একটা কলেজেও গেছিলাম, ওদের ওখানে গেস্ট লেকচারার হয়ে, আসমি বিজনেস স্কুলে। তো আমি ওখানে একটাই কথা বলেছিলাম যে স্টপ ওভার থিঙ্কিং। যা হবে, বিজনেস ইজ অলওয়েজ আ থ্যাঙ্কলেস জব। সে তুমি যাই বিজনেস করো, লেট ইট বি এনি সর্ট অফ বিজনেস, যে কোনো বিজনেস হোক, তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ আ থ্যাঙ্কলেস জব। তুমি আজকে কারোর ভালো করছো, সে তোমাকে আজকে মনে রাখবে, 2 দিন বাদে ভুলে যাবে। হ্যাঁ, 3 দিন বাদে তার যদি আবার তোমাকে দরকার পড়ে, সে তোমার কাছে আসবেই, আসতে বাধ্য, ঠিক আছে। মানে দুনিয়াটা এইভাবেই চলে, ঠিক আছে। তো সুতরাং তুমি নিজেরটুকু করে যাও। তুমি দেখো যে হ্যাঁ, তুমি নিজের 100% দিচ্ছ। এবার যেগুলো তোমার হাতে নেই, তুমি চাইলেও সবাইকে স্যাটিসফাই করতে পারবে না। গৌতম বুদ্ধা বলে গেছে যে 100% লোকের মধ্যে তুমি 50%কে স্যাটিসফাই করতে পারবে, বাকিকে পারবে না। ইট ইজ নট পসিবল, তুমি যতই চেষ্টা করো। তাহলে ওটা নিয়ে ওভার থিঙ্ক করে ওটা ভেবে লাভ নেই। আই গেস আমাদের না আজকাল খুব নেগেটিভিটিটাকে খুব বেশি হাইলাইট করা হয় রাদার দেন পিপল। লাইক আজকে তুমি কিছু ভালো কাজ যদি করো না, there will be 2% হয়তো বলবে, হার্ডলি বলতে পারি বাট তুই ভালো করছিস, বাট there will be 5 people, why are you doing this? So I guess there are sometimes এরকম হয়, I guess people will be asking you why are you taking oxygen? অক্সিজেন তো শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর থেকে, তুমি অক্সিজেন নিচ্ছ কেন? So there will be people, but I guess we need to focus on those people who uplift you and who gives you that positive exactly energy. sit on a table, যেখানে রিসেন্টলি আমি এটা শেয়ার করেছি, sit on a table যেখানে তুমি will talk about মানে people around you, they will talk about growth, they'll talk about
how to be a billionaire, how to be a millionaire, How to elevate yourself. how to elevate yourself, rather than sitting on a table যেখানে negativities আর PNPCs চলে. I don't believe in that. I don't believe in group baji. I don't believe in lobby baji. I am strictly against all these things. যেখানে আমি 1% ও feel করি যে this is not my group, but this is not my lobby, but people here, they are more interested in doing PNPCs and more interested in doing talking shit about other people. আমি ওই গ্রুপটা ইনস্ট্যান্ট লেফট করে You বেরিয়ে যাই. should. I think Well, you should. I think it's a waste of time. I will rather choose those people যারা আমার অ্যাবসেন্সেও আমার নামে ভালো কথা বলবে, rather than choosing those people যাদেরকে আমার মনে হবে যে না এরা খুব ভালো আমার জন্য থাকবে সব সময়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা আমার পেছনেই 10টা কথা বলবে. Absolutely. Recently আমার একটা পডকাস্টেই ছিল, I said this thing that if your friend tells that I'm your friend আর ও যদি একটা টেবিলে বসে থাকে আর তোমার ব্যাপারে যদি খারাপ কথা বলে থাকে আর যদি সে মানুষটা ওখানে বসে আছে শুনছে, সে তোমার ফ্রেন্ড হতে পারে না. কোনোদিনই হতে পারে না. তোমাকে ওই টেবিল থেকে তাকে উঠতে হবে আর নাইলে তাদেরকে স্টপ করতে হবে, তাহলেই তো ফ্রেন্ড. না ফ্রেন্ড, দেখো ফ্রেন্ড আমি বলবো একটা ফ্রেন্ড খারাপও বলবে কিন্তু সেটা তোমায় বলুক, তোমায় বলবে, নট ইন ফ্রন্ট অফ 10 আদার আননোন পিপল. ক্যারিকেচার করে তো লাভ নেই. কোনো লাভ নেই. তুমি নিজে তোমার কিছু খারাপ লাগছে, আমার যদি এমির কিছু খারাপ লাগে তো আমি এমিকে ফোন করে বলবো এমি এই পডকাস্টটা এটা ঠিক হয়নি বলাটা, এটা চেঞ্জ করো. আমি অন্য কাউকে গিয়ে আমি অন্য একটা বিজনেসম্যান বা আমারই কোনো একটা ফ্রেন্ড কে কারুকে গিয়ে বলবো না যে দেখ কি বেকার পডকাস্ট করছে. আই ডোন্ট ডু অল দিস থিংস, কারণ আমার না জীবনে অনেক চিন্তা আছে, অনেক স্ট্রেস আছে, অনেক অ্যাম্বিশনস আছে, সেগুলো নিয়ে ভাবতে আমি এত ব্যস্ত না, আমার এইসব ফালতু জিনিস ভাবার সময় নেই. আর একটা জিনিস হচ্ছে যে ফোমো বলে একটা নতুন টার্ম বেরিয়েছে এখন, আমি এটা খুব দেখি লোকের মধ্যে আজকাল, ফিয়ার অফ মিসিং আউট. সো দিস ইজ আ ভেরি ব্যাড থিং, ঠিক আছে. আর যারা এটা ইন্টেনশনালি করে কারুর জন্য, কারুকে ফিল করানোর জন্য, মানে কোনো লাভ নেই. লাভের থেকে বড় কথা আমার না খুব মানে মনে হয় যে এরকম মানুষগুলোর মেন্টালিটিগুলো খুব সিক, ঠিক আছে. কারণ এই ফিয়ার অফ মিসিং আউট টার্মটা এসছে তো কোনো কিছু থেকে তো এসছে, লোকে ফিল করে মিসিং আউটের ব্যাপারটা অবভিয়াসলি, কিন্তু দিস আ ভেরি ব্যাড থিং. 10টা তুমি 10 জনের সাথে বসে আছো, ঠিক আছে, তুমি আমার মনে হয় তুমি যাই করছো না কেন, তোমার কারুককে ইচ্ছে করে কারুককে সেটা জাতানোর যে না আমি ভাই তোমায় করিনি, ডাকিনি, right. Oh my god, there are just to make them jealous. Yeah, this is very bad. মানে সে যে আমি এগুলো এই জন্যই বলছি, মানে সোসাইটিটা আজকাল এই জায়গায় চলে গেছে না. যখন আমাদের সময় মোবাইল ছিল না, আমরা পাড়ায় বেরিয়ে খেলতাম, লুকোচুরি খেলতাম, ঘুরতাম ফিরতাম, সাইকেল চালাতাম, মজা করতাম, ক্রিকেট খেলতাম. আমার ছেলেকে তো আমি জীবনে বাইরেই বেরোতে দেখিনি বাড়ি থেকে কোনোদিন. অবভিয়াসলি হি ইজ 3 years old, বাট স্টিল মানে আমার মনে হয় না মোবাইল ছেড়ে কোনোদিন বেরিয়েছে. আমি তো মোবাইল অ্যালাউ করিই না, বাট অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম কোনো একটা সময় হয় টিভি নাহলে মোবাইল দিতেই হয়. হ্যাঁ, কারণ আমরা যেভাবে আজকাল বিজি হয়ে গেছি, ন্যানি থাকুক যেই থাকুক দিতে হয়. তো সোসাইটি হ্যাজ চেঞ্জড আ লট. আর এর সাথে যেন মানুষের মাইন্ডসেটও খুব চেঞ্জ হয়ে গেছে. আগে লোকে প্রোডাক্ট ভ্যালু করতো, প্রোডাক্টটাকে ভ্যালু করতো, লোকে যে লোকটা প্রোডাক্টটার পেছনে আছে তাকে ভ্যালু করতো, যে হ্যাঁ এই লোকটা পারবে এই কাজটা করতে, বা এই প্রোডাক্টটার মধ্যে ক্ষমতা আছে, আমি সেফ থাকবো. এখন লোকে ওটা দেখে না, এখন লোকে দেখে না এই প্রোডাক্টটার এত দাম, আমি তো সস্তায় পাচ্ছি, আমি ওটা নিই. লোকের ওই মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছে. এত কিছু বলার পেছনে রিজনটা এটাই, লোকে কোয়ালিটিতে এখন বিশ্বাসই করে না. লোকে এখন বিশ্বাস করে কতটা চিপে পাওয়া যায়. আমি না লোকদের কখনো দোষ দেবো, বিকজ এখন এই মার্কেটিং পিচটা এরকম হয়ে গেছে. বাট চিপ ইজ নট অলওয়েজ গুড, এটা বুঝতে হবে তো. হ্যাঁ, আমি এটা মানছি, ঠিক আছে, তুমি এমএনসি অ্যাফোর্ড করতে পারছো না, তোমার বাজেটের বাইরে, তো তুমি সেরকম ব্র্যান্ড অ্যাফোর্ড করো যেটা তুমি জানো যে না ইট ইজ গুড ফর ইউ, ইট ইজ সেফ. তাই বলে তুমি একদম তলায় চলে যাবে, সেটা তো দ্যাট ইজ নট ওয়ার্থ ইট. যেখানে এটা মানুষের একটা জীবনের ব্যাপার নির্ভর করছে, এটা মানে মানুষের বেঁচে থাকা ডিপেন্ডেন্ট, সেখানে ইউ হ্যাভ টু গিভ ইট আ থট কি আমি কি লাগাচ্ছি আমার রেসিডেন্সে. মানে আমি একটা বিল্ডারের পার্সপেক্টিভ থেকে বলছি, একটা বিল্ডারের এটা সবসময় ভাবা উচিত যে আমি কি লাগাচ্ছি, কারণ সেটা আরও 10টা ফ্ল্যাট ওনার 15টা ফ্ল্যাট ওনার সেটা ইউজ করছে, তাদের বাচ্চারা ইউজ করছে, তাদের বাবা মারা ইউজ করছে, ডেলি ইউজ হচ্ছে. অবভিয়াসলি আই উইল অলওয়েজ সাজেস্ট কি হ্যাঁ হয়তো তোমার
অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে, দেখো। তো গো ফর আ ব্র্যান্ড যেটা সেফ। But don't put a price to somebody's life. Don't put a price to somebody's life. That's the whole Just game. for 50,000 60,000 1 lakh টাকার জন্য, don't do that. মানে আই গেস আমি কারণ এই মুহূর্তে ম্যাক্সিমাম পিপল আর মুভিং টু ফ্ল্যাটস অ্যান্ড ইয়ে আই গেস ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর অল দ্য ডেভেলপার্স আর এনিওয়ান হু ইজ ইন আর রিয়েল মজার এস্টেট। কথা হচ্ছে, সত্যি কথা বলতে 1 লাখ টাকা ডিফারেন্স থাকেও না গো। থাকে হচ্ছে ম্যাড, মানে যদি খুব বেশি বলি আমি, আমাদের সাথে একদম যারা নর্মাল নন টেকনিক্যাল ব্র্যান্ড, তাদের ডিফারেন্স হয়তো খুব বেশি হলে 30-40 হাজার টাকার থাকে, সেটার জন্য লোকে কম্প্রোমাইজ করে। whatever it is, মানে আমার মনে হয় এটার কোনো আর আই গেস any person who is buying any property, I guess they should also ask the developer তুমি কি লাগিয়েছো, তুমি আমাকে বলো, কারণ একটা এই নলেজ বা একটা এডুকেশনটা খুব দরকার, বিকজ অ্যাট দ্য এন্ড ইট ইজ অ্যাবাউট ইয়োর লাইফ, ইট ইজ অ্যাবাউট ইয়োর লাভড ওয়ান্স। আর একটা এন্টায়ার বিল্ডিং এর 1% কস্ট হচ্ছে লিফট, ঠিক কথা, ঠিক আছে? Exactly. এন্টায়ার বিল্ডিং এর যা কস্ট হয় তার 1% যদি ক্যালকুলেট করি লিফটে যায়, ঠিক আছে? সেখানেও যদি তুমি 30-40 হাজার টাকা বাঁচাও, দ্যাট ইজ নট ওয়ার্থ ইট। not worth it, absolutely. That আমি is not worth it. তোমার লাইফের থেকে বেশি প্রিশিয়াস কিছু হতেই পারে না, আমি যেটা মনে করি। এক্স্যাক্টলি। দেখো, ব্র্যান্ড দু রকমের হয়, একটা হয় খুব বড় ব্র্যান্ড যারা এমএনসিস, আর একটা হয় ব্র্যান্ড যারা ইন্ডিয়ান ব্র্যান্ডস বা যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রির ব্র্যান্ড, তারা যারা ব্যবসা করছে, দে আর অলসো গুড। তো তারা একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, এত বছর ধরে 40 বছর 30 বছর ধরে ব্যবসা করছে, তাদের একটা ব্যাপার আছে। তো তার মানে তো এটাই না যে খালি এমএনসি ইউজ করবে, লোকাল ব্র্যান্ডও ইউজ করো, ভোকাল ফর লোকাল, লোকাল ব্র্যান্ডও ইউজ করো, কিন্তু তার মানে এটা না যে তুমি যাত্রার কাছে চলে যাও। রাইট, অ্যাবসলিউটলি। ইউ ইউজ লোকাল ব্র্যান্ডস। আমি নিজে লোকাল, আমি সাপোর্ট করছি সেটাকে, কিন্তু সেটার মানে এটা না কি যে আমি লোকাল বলতে একদম নন টেকনিক্যাল কোথাও একটা চলে গেলাম, যেখানে গিয়ে আমি একটা 30-40 হাজার টাকার জন্য স্যাক্রিফাইস করে নিলাম। আই ওয়ন্ট সাপোর্ট দ্যাট, আই ওয়ন্ট সাপোর্ট। Right. Yeah, Anirban, thank you so much. I guess there are a lot of insights. But before leaving today, I just want to ask one thing. Did you see that Geo World Center J 2 BHK lift? Yeah. So what is that lift about? Like, That's beautifully done, and it's an innovation. Most probably I think it was done by Kone. okay. I don't properly remember. ঠিক আছে, most probably কোনেই করেছে ওটা। Brilliant job. But from your perspective, how much invisible complexity is there in that particular lift? What do you think? মানে আমরা তো শুধু দেখছি খুব সুন্দর দেখতে, There's a lot of complexity in that. beyond everything. Beyond everything, it's a huge lift. You have a sitting, you have sofas, you have everything inside that elevator. Right. And it is huge. So creating such a মানে কি বলবো ওটা, it's a wonder. What? It's not a lift, it's a wonder. So for creating that piece of art, it requires a lot of technicality, a lot of knowledge, a lot of hard work, and যেই করেছে লিফটটা, hats off. Hats off. I respect. Right. মানে And- my respect for them is No, exactly. I guess we just see the glam, but I guess there are a lot of things beyond it. I will always suggest people to not go for the glam. Go for the inside thing. অলওয়েজ। তুমি ওপরের চাকচিক্যটা দেখে সবসময় যেও না, ভেতরটা দেখো আগে, সবার আগে ভেতরটা দেখো। মানুষ, যে মানুষটা ব্র্যান্ডটার পেছনে আছে তাকে দেখো। I guess be it a friend or be it any কি বলবো, any electronic things or anything, I guess you should see what's inside. That's what matters at the end. That's what matters at the end of the day. And before ending this, what piece of advice would you want to give to people who think that yes, lift লাগানো দরকার, but লাগাবো কি লাগাবো না? লিফট লাগানো অবভিয়াসলি দরকার, কারণ লিফট না লাগালে আমরা বাঁচবো না, ঠিক আছে? লিফট লাগানো অবভিয়াসলি দরকার অন আ সিরিয়াস নোট, কারণ সবার বাবা মারই বয়স হচ্ছে, এবং অ্যাট আ সার্টেন, আর আমরা এখন যা খেয়ে বড় হচ্ছি আর কি, বেসিক্যালি আমাদের সবারই একটা সার্টেন এজের পরে গিয়ে সবারই কমপ্লেক্সিটি আসবেই। তো লিফট ইজ ভেরি এসেনশিয়াল, এবং আমি এটাই বলবো যে লিফট লাগাও, কিন্তু যে লিফটে লাইসেন্স হবে সেই লিফট লাগাও, যে লিফট গভর্নমেন্ট সার্টিফাই করবে সেই লিফট লাগাও, সেই লিফট লাগাও যেই লিফটে তুমি আজীবন টেনশন ফ্রি থাকতে পারবে, সেফ থাকতে পারবে। তুমি জানো যে হ্যাঁ না, এই লিফটে আমার কিছু হবে না। জাস্ট লিফট লাগানোর জন্য লিফট লাগিও না। পয়সা দিয়ে টেনশন কিনে কোনো লাভ নেই। টেনশন ফ্রি থাকো, এবং গো ফর আ গুড লিফট, গুড সার্ভিস, আর গুড ব্র্যান্ড এনি ডে। And আজকের পডকাস্ট কেমন লাগলো? this তো you have to say. দেখো, আমি অনেক পডকাস্টে গেছি, অনেক ইন্টারভিউ সেশনস করেছি, বাট দিস ওয়াজ সামথিং রিয়েলি স্পেশাল, বিকজ আই নো ইউ সিন্স A long time. a long time,
তো সেখান থেকে আজ এইভাবে বসা দুজনের সামনে Right. it's a different story altogether, and it really feels very good and heartwarming কি যে না এইভাবে আমরা দুজন একসাথে বসে আছি, কারণ আমরা সবসময় আড্ডাই মেরেছি, ঘুরে Right. বেরিয়েছি। But আজকে প্রোডাক্টিভ আড্ডা হচ্ছে। হ্যাঁ, বাট এইটা যেটা হলো, দিস ইজ রিয়েলি স্পেশাল, অ্যান্ড আই উইল চেরিশ দিস মোমেন্ট, অ্যান্ড দিস উইল অলওয়েজ বি মেমোরেবল। Thank you, Anirban. Thank you so much for your time today, and I guess off the camera এখন আমরা আড্ডাটা মারবো আসলে। You know, through this conversation, I realized lifts are not just about moving between floors. They are about connecting lives, about building homes that don't just rise higher, but live better. Hearing Anirban talk about precision, patience, and purpose, it reminded me that behind every smooth ride, there is a story of design, safety, trust, and hundreds of unseen hands that make our daily life effortless. It's easy to overlook what moves silently around us, but conversations like this make us pause and appreciate the everyday engineering that keeps us going upward. Anyway, it's time for me to wrap up. And as I always say, the tales may end, but the talks will go on. And this episode was brought to you by Hillman Group, where real estate meets purpose and every space is designed to move life forward. Bye.